অনাকাঙ্ক্ষিত কিছু প্রাপ্তি মানুষের জীবনকে যেমন বিকশিত করে তোলে, তেমনি অনাকাঙ্ক্ষিত কিছু অপ্রাপ্তিও মানুষের জীবনকে করে তোলে ক্লেশিত। দুজন মানুষের সম্পর্কে যখন অত্যাধিক পরিমাণে জটিলতা তৈরি হয়ে যায়, তখন সেই জটিলতা তাদের জীবনে নানা রকম বিপর্যয় বয়ে আনে। সেই বিপর্যয়টি যদি হয় উপরওয়ালার কর্তৃক, তাহলে তুচ্ছ মানুষদের করার আর কিছুই থাকে না। ভাগ্য যেমন মেনে নিতে জানতে হয়, তেমন দুর্ভাগ্যকেও মেনে নেওয়াটাই শ্রেয়। কিন্তু বারবার দুর্ভাগ্যকে কি স্বীকার করে নেবে হ্যাভেন তালুকদার? আহিও কি পারবে তার জীবনের ঘটে যাওয়া এত বড় বিপর্যয় সহ্য করতে? তীব্র ব্যথায় পুরো চোখ মুখ রক্তিম বর্ণ ধারণ করেছে আহির। দাঁত মুখ খিচে শাশুড়িকে ঝাপটে ধরে বসে আছে সে। রুবিনা তালুকদার গাড়ির পেছন সিটে আহিকে জড়িয়ে ধরে বসে আছেন। কয়েক সেকেন্ডের ব্যবধানেই হ্যাভেন হ্যারি ছুটে এলো। হ্যারি ড্রাইভিং সিটে বসলো, হ্যাভেন পেছন সিটে আহির পাশে গিয়ে বসলো। সামনের গাড়িতে দুজন দেহরক্ষী এবং পেছনের গাড়িতে হীরা আসছে। ক্ষণে ক্ষণে আহি আর্তনাদ করে উঠছে। হ্যাভেনের শ্বাসরুদ্ধ হয়ে আসছে এমন পরিস্থিতির মুখোমুখি হয়ে। 2 মাস পিরিয়ড মিস গেছে, অথচ আহি একটাবার তাকে জানানোর প্রয়োজন মনে করেনি। তাকে না হোক তার মাকে জানাতে পারত। এত কেয়ারলেস কী করে হতে পারে মেয়েটা? বুঝে আসছে না হ্যাভেনের। মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে তার। পুরো শরীরে প্রবল অস্থিরতা কাজ করছে। সেই প্রবল অস্থিরতার দরুন শরীরের ঘাম ছেড়ে দিয়েছে তার। যা বিপদ ঘটার ঘটে গেছে বুঝতে পেরে রুবিনা তালুকদারের শরীরও ঘামতে শুরু করলো। হ্যাভেন মায়ের দিকে এক পলক চেয়ে আহির বিধ্বস্ত মুখশ্রী দেখে আটকে উঠল। রক্তিম আভা ছেড়ে এবার নীল হতে শুরু করেছে মেয়েটা। কী পরিমাণ ব্যথা সহ্য করছে মেয়েটা, তাহলে ভাবতেই বুকের ভিতর অসহনীয় এক ব্যথা অনুভব করলো হ্যাভেন। 2 হাতে কম্পন ধরে যেতে এক ঢোক গিলে শুকনো গলাটা ভিজিয়ে নিল। মায়ের দিকে অসহায় দৃষ্টি নিক্ষেপ করে বলল, আমি ধরছি, ওকে, তোমার কষ্ট হচ্ছে, ছাড়ো। চশমার ফাঁকে ছেলের অসহায় মুখটা দেখতে পেয়ে বুকের ভিতর ভারী কিছু চেপে বসলো যেন। আহিকে হ্যাভেনের দিকে দিয়ে গায়ে এলিয়ে সিটে মাথা ঠেকিয়ে বসে চোখ দুটো বুজে এক দীর্ঘশ্বাস ছাড়ল রুবিনা তালুকদার। হ্যাভেনের বুকে মুখ গুজে সমানতালে কাঁদছে আহি। হ্যাভেন তাকে অভয় দিতে তার এক হাত নিজের হাতের মুঠো শক্ত করে চেপে ধরে আরেক হাত মাথায় বোলাতে শুরু করলো। আহি এবার বেশ শব্দ করে কেঁদে উঠল। 12 মিনিটের মাথায় হসপিটাল পৌঁছালো তারা। রুবিনা তালুকদার আহির সাথে কেবিনের ভিতরে রয়েছে, বাইরে বসে হ্যাভেন ভিতরের অল্প স্বল্প আওয়াজ পাচ্ছে। 2 হাত জোড়া বেঁধে তার উপর মাথা ঠেকিয়ে বসে আছে হ্যাভেন। হ্যারি ভাইয়ের পাশেই মাথা নিচু করে বসে আছে। হীরা হসপিটালের সামনে ঘোরাঘুরি করছে। প্রায় 30 মিনিট পর একজন নার্স কেবিন থেকে বেরিয়ে বলল, স্যার, আপনার ওয়াইফের বেবি মিসক্যারেজ হয়ে গেছে। জরুরি ভিত্তিতে ওনার কিছু টেস্ট করিয়ে নেবেন, ডক্টরের সাথে কথা বলে নিন। কেবিন থেকে একজন মহিলা ডাক্তার বেরিয়ে তার নিজের কেবিনে চলে গেলেন। নার্স হ্যাভেনকে বলল তার সাথে যেতে, কিন্তু অদ্ভুত ব্যাপার, হ্যাভেন স্থির দৃষ্টিতে মেঝের দিকে যে চেয়ে আছে, একটিবারের জন্য নার্সের দিকে ফিরে তাকায়নি। হ্যারি নার্সকে ইশারা করে চলে যেতে বলতে এক ঢোক গেলে নার্স চলে গেল। হ্যারি ভাইয়ের দিকে ভয় ভয় দৃষ্টি নিক্ষেপ করে কাঁধে হাত রেখতেই ভিতর থেকে আহের চিৎকার শুনতে পেল, আমার বাচ্চা, আমার বাচ্চা বলেই চিৎকার করে কাঁদছে মেয়েটা। পুরো পৃথিবী যেন থমকে গেছে হ্যাভেনের। কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে, পা দুটো অবশ হয়ে আসছে, বুক কাঁপছে রীতিমতো তার, ঝিম ধরে যাচ্ছে মাথাটা। বারবার কানের ভিতর প্রতিধ্বনি হচ্ছে শুধু এইটুকুই বাক্য, স্যার, আপনার ওয়াইফের বেবি মিসক্যারেজ হয়ে গেছে। পা থেকে মাথা অবধি কেমন ঝটকা লেগে সম্বিত ফিরে পেল হ্যাভেন। পাশে চেয়ে হ্যারিকে এক পলক দেখে নিয়ে আবারও দৃষ্টি স্থির রাখল মেঝেতে। ভিতর থেকে আহির ক্রন্দনের ধ্বনি তখনও ভেসে আসছে। 2 হাতে চোখ মুখ মুছে নিয়ে উঠে দাঁড়ালো হ্যাভেন। হ্যারি, ভাইয়া বলে ডাকতেই হ্যাভেন ইশারায় তাকে বসতে বলল। হ্যারি তাই করল। হ্যাভেন আর 1 সেকেন্ডও দাঁড়ালো না। হসপিটাল থেকে বেরিয়ে সোজা গাড়িতে গিয়ে বসলো। খুব স্পিডে গাড়ি স্টার্ট করে রওনা হলো বাড়ির উদ্দেশ্যে। রুবিনা তালুকদার হ্যাভেনের অভাবে বেরিয়ে যাওয়ার কথা শুনে হ্যারিকে ধমকে বলল, তুমি কি করে এমন দায়িত্বজ্ঞানহীন হতে পারো হ্যারি? আমার ছেলে কতটা দুর্বল প্রকৃতির তা কি তুমি ওর পরিবারের সদস্য হয়েও জানো না? আমার ছেলেটা প্রথম ধাক্কাটা সামলে নিয়ে যেভাবে হোক টিকে আছে, দ্বিতীয় ধাক্কাটা সে কি করে সামলে নেবে? তুমি এক্ষুনি হ্যাভেনের কাছে ফিরবে এবং তার অবস্থান দ্রুত জানাবে আমায়। আমি এদিকটা সামলে নেব। আমার বোনের মেয়ে আসছে কিছুক্ষণের মধ্যেই। আমি এক্ষুনি যাচ্ছি বড়মা, তুমি চিন্তা করো না। হ্যারি আর দেরি করল না, তৎক্ষণাৎ বেরিয়ে গেল। রুবিনা তালুকদারের ছোট বোনের বড় মেয়ে রেশমি খানম, একজন গাইনোলজিস্ট।
হ্যাভেন বাসা থেকে বের হওয়ার সময়ই তাকে ফোন করেছিল। কিছুক্ষণ পূর্বে সে রুবিনা তালুকদারকে ফোন করে জানিয়েছে সে 20 মিনিটের মধ্যেই পৌঁছাবে। কাঁদতে কাঁদতে গলা ভেঙে গেছে মেয়েটার। পেট চেপে ধরে অশ্রু বিসর্জন দিয়েই যাচ্ছে, আর ভাঙা আওয়াজে ঠোঁট ভাঙিয়ে বলেই যাচ্ছে, আমার বাচ্চা, আমার বাচ্চা। রুবিনা তালুকদার আহিরের অবস্থা দেখে তার পাশে বসে তাকে বুকে চেপে ধরে বললেন, কেঁদো না মা, আল্লাহর জিনিস আল্লাহ দিয়েছিল, আল্লাহই নিয়ে গেছে। এভাবে ভেঙে না পড়ে নিজেকে শক্ত করো, আল্লাহ চাইলে আবারও দেবেন। হাউমাউ করে কেঁদে উঠল আহি, আবারও বলল, আমার বাচ্চা, আমার বাচ্চা। একজন নারীর জন্য জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি মা হওয়া। মা বাবা সহ পুরো পরিবার রঙিন স্বপ্নে জাল বুনতে থাকে নবাগত অতিথিকে নিয়ে। তবে একটি মিসক্যারেজ বা গর্ভপাত নিমিষেই সেই স্বপ্নকে ভেঙে দিতে পারে। হয়তো আহি বা হ্যাভেন কেউ এ বাচ্চাটাকে নিয়ে রঙিন স্বপ্নে জাল বুনতে পারেনি। কি করে বুনবে, তার আগমনী বার্তা যে কেউই টের পায়নি। আহি পেলেও বুঝতে পারিনি যে সেগুলো তার ভেতরে কারো উপস্থিতি জানানো দিচ্ছিল। সব থেকে বড় আফসোস এটাই যে আই একটিবারের জন্য বুঝতে পারল না সে প্রেগনেন্ট ছিল। তার গর্ভে হ্যাভেনের সন্তান এসেছিল। এই সন্তানের উসিলায়ও তো হ্যাভেন আর তার সম্পর্কে নতুন মোড় নিতে পারত। মানুষটা সবাইকে অবজ্ঞা করতে পারলেও নিজ সন্তান আর নিজ সন্তানের মাকে কখনোই অবজ্ঞা করতে পারত না। ডুকরে কেঁদে উঠল আহি। রুবিনা তার মাথায় হাত বুলিয়ে দিয়ে সান্ত্বনা দিচ্ছিল। এমন সময় ফোন বেজে উঠল। তার হ্যারির নাম্বার দেখে দ্রুত রিসিভ করতে হ্যারি বলল, বড় মা, ভাইয়া বাসায় এসে নিজের ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। জানালা দিয়ে দেখলাম মেঝেতে বসে আছে নিশ্চুপ হয়ে। তুমি আশেপাশেই থেকো, ভাইকে দেখে রেখো বাবা। তুমি নিশ্চিন্তে থাকো, এদিকটা আমি সামলে নেব। প্রায় 20 মিনিট নিজের মনের সাথে যুদ্ধ করে অবশেষে দু হাতে চোখ মুখ আবদ্ধ করে চিৎকার করে উঠল হ্যাভেন। হ্যারি রুমের বাইরে পায়চারি করছিল আর ফোন টিপছিল। ভাইয়ের চিৎকার শুনতে পেয়ে চমকে উঠে এগিয়ে গিয়েও আবার থেমে গেল। এতগুলো বছর পর আবারও তার ভাইটাকে এভাবে ভেঙে পড়তে দেখল সে। মানসিক অবস্থার কথা চিন্তা করে একাই ছেড়ে দিল হ্যাভেনকে। কিন্তু সে আশেপাশেই রইল যাতে কোনো দুর্ঘটনা ঘটে যাওয়ার আগে তা থামাতে পারে। গায়ে শার্টের বোতাম না খুলেই উল্টাপাল্টা টান দিয়ে মেঝেতে শুয়ে পড়ল হ্যাভেন। দৃষ্টি তার ছাদের মেঝেতে স্থির। বুকের ভিতর কী যে অসহনীয় যন্ত্রণা হচ্ছে তা হয়তো পৃথিবীর কাউকেই বোঝাতে পারবে না সে। এই যন্ত্রণার ভয়াবহতা খুবই প্রখর। রূপসা যখন তাকে ছেড়ে গিয়েছিল তখন তার কষ্ট হয়েছে, যন্ত্রণা হয়েছে। সে একরাশ ঘৃণা এসে সেই কষ্ট যন্ত্রণাগুলোকে কিছুটা হলেও নিয়ন্ত্রণ করার ক্ষমতা দিয়েছিল। প্রথম ধাক্কাটা সে পেয়েছিল রূপসার থেকেই। ভালোবাসার মানুষের বিশ্বাসঘাতকতা মেনে নিতে পারেনি। মানসিক আঘাতে ভেঙে পড়েছিল অনেকটাই। আজ এতগুলো বছর পর এর থেকে ভয়াবহ আঘাত তার সমস্ত ইন্দ্রিয় নাড়িয়ে দিয়েছে। বারবার মনে পড়ে যাচ্ছে পুরনো সেই অপ্রাপ্তির কথাটা। রূপসার কাছে সে যখন একটা বাচ্চার আবদার করেছিল, তাদের ভালোবাসার বাগানে ফুল ফোটাতে চেয়েছিল, মেয়েটা স্বার্থপরের মতো ফিরিয়ে দিয়েছিল তাকে। তখনও সে জানত না এই স্বার্থপরতা একসময় বেমানিতেও রূপ নিয়ে তাকে ধ্বংস করে দেবে। হ্যাভেন আজ মানসিক রোগী, পাষণ্ড হৃদয়ের অধিকারী। শুধু আহির ভাষায় নয়, আরও বহু পরিচিত মানুষের ভাষায় সে একজন নিকৃষ্ট মনের মানুষ। আজ তার কারো প্রতি নেই কোনো দুর্বলতা, নেই কোনো আবেগ, নেই কাউকে আঁকড়ে ধরে বাঁচার তীব্র আকাঙ্ক্ষা। ওই হারির প্রতিও তার বিন্দুমাত্র ভালোবাসার জন্ম নেয়নি। কিছু জেদের বশীভূত হয়ে মেয়েটার জীবনে বিনা অনুমতিতে প্রবেশ করেছিল সে। সে নিকৃষ্ট, সে পাষাণ, সে খুব খারাপ একজন মানুষ। সবটা স্বীকার করছে সে। তার সবটা খারাপ সে স্বীকার করে নেবে। তার করা সব ভুলের জন্য ওই আহির দুপা আঁকড়ে ধরে ক্ষমা চেয়ে নেবে। জোর করে তাকে বিয়ে করার দেয় আজীবন জেল খাটবে। সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করবে। সব ধরনের শাস্তি মাথা পেতে মেনে নেবে সে। তবুও তার অংশকে এভাবে নিঃশেষ হতে দিতে পারবে না। সব কিছুর বিনিময় হলেও তার বাচ্চাটাকেই চাই। পৃথিবীতে অসংখ্য খারাপ স্বামী পাওয়া যাবে, কিন্তু একটাও খারাপ বাবা পাওয়া যাবে না। সে খারাপ, সে জঘন্যতম একজন মানুষ, তবু সে তার অংশকে অস্বীকার করতে পারবে না। বাবা ডাক শোনার লোভও সামলাতে পারবে না। মেনে নিতে পারবে না তার সন্তানের আগমনী বার্তা শোনার আগেই তার নিঃশেষ হওয়ার বার্তা। কখনোই পারবে না, কখনোই না। দু চোখ ভরে অশ্রুপাত ঘটতে শুরু করলো হ্যাভেনের। চিৎকার করে বলতে থাকলো, আমার ওকে চাই, আমার বাচ্চাটাকে দিতেই হবে তোমায় আহি। যে কোনো মূল্যই হোক ওকে দিতে হবে তোমায়। আমি আমার সব অপরাধের শাস্তি ভোগ করতে রাজি আছি, কিন্তু তার বিনিময়ে আমার বাচ্চাটাকে তোমার দিতেই হবে। শোয়া থেকে উঠে পুরো ঘরের আসবাবপত্র ভাঙচুর করতে শুরু করলো হ্যাভেন।
আর চিৎকার করে পাগলের মতো প্রলাপ করতে থাকলো। মনকে সে কিছুতেই বোঝাতে পারছে না তার সন্তান আহির গর্ভে অল্প সময়ের জন্য এসেছিল। কিছুতেই মেনে নিতে পারছে না সবটা হেভেন। বারবার মনে হচ্ছে এই সন্তানের প্রতি সবচেয়ে বেশি অবহেলা আহির করেছে। তার প্রতি রাগ ঘৃণা থেকে ইচ্ছে করে সন্তানকে পৃথিবীতে আনতে চায়নি সে। জোর করে বিয়ে করে জোর করে তার সাথে সংসার বাঁধাতে ইচ্ছে করেই এত বড় শাস্তি তাকে দিল আহি। কারণ তার একমাত্র দুর্বলতাকেই হাতিয়ার বানিয়েছে আহি। ভাঙচুর থামিয়ে কিছুক্ষণ থ মেরে দাঁড়িয়ে বিড়বিড় করে বলে উঠল, এর জন্য এত পরিবর্তন দেখিয়েছিলে তুমি, তাই না? এভাবে আঘাত করার জন্যই এ কদিন মুখোশ পড়েছিলে। একটা নিষ্পাপ প্রাণকে হত্যা করলে। হত্যাকারী, আমার সন্তানের হত্যাকারী তুমি। কখনোই ক্ষমা করব না তোমায় আমি। এই বিয়েটার জন্যই এত সমস্যা তো? মুক্তি দিয়ে দিব তোমায়। যে সম্পর্কের উপর ঘৃণা বজায় রেখে আমার সন্তানকে হত্যা করলে সেই সম্পর্কই শেষ করে দেব আমি। চাই না কিছু, আমার কিচ্ছু চাই না আমি। মাথা চেপে ধরে নিচে বসে পড়ল হেভেন। তার মাথায় শুধু একটা কথাই চলতে থাকলো, হয় আহি তাকে স্বামী হিসেবে গ্রহণ করতে পারেনি বলেই সন্তানকেও গ্রহণ করতে পারেনি, নয়তো ইচ্ছে করে বাচ্চাটাকে গর্ভে ধারণ করে মেরে ফেলেছে। একটা মেয়ে সন্তান সম্ভবা হবে অথচ টের পাবে না, তা কি করে সম্ভব? আবার উঠে দাঁড়ালো হেভেন। আশেপাশে তাকিয়ে বিছানার পাশে ফোন দেখতে পেয়ে সেটা পকেটে গুজে রুম থেকে বেরিয়ে পড়ল। দরজার সামনেই মুখোমুখি হলো হ্যারির। হেভেনের রক্তিম দুটো চোখ হ্যারির বুকে তীরের ন্যায় আঘাত করলো। হেভেন তাকে পাশ কাটিয়ে নিচে নামতে থাকলো। হ্যারিও পেছন পেছন নামতে শুরু করলো। হেভেন গাড়ির দরজা খোলার সময় হ্যারি ছুটে এসে বলল, ভাইয়া, আমি ড্রাইভ করছি, তুমি পারবে না। সত্যি হয়তো পারবে না, মানসিক শারীরিক দুদিকেই বেশ ভেঙে পড়েছে সে। তাই কথা না বাড়িয়ে অপর পাশে গিয়ে বসে পড়ল। হ্যারিও ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। রেশমি সমস্ত রিপোর্ট দেখে আহিকে বেশ বকাঝকা করতে শুরু করলো। এমপির ওয়াইফ হিসেবে অন্যান্যরা হয়তো তাকে খুব সম্মান করে এবং কিছু বলার সাহস পায় না, কিন্তু রেশমি হেভেনের খালাতো বোন এবং সিনিয়র বোন, তাই ভুল করে শাসন করতে সে পিছু পা হলো না। প্রচণ্ড মেজাজ খারাপ হয়ে গেছে তার। সাধারণ পেশেন্ট হলে বিষয়টা এড়িয়ে যেত, কিন্তু আহি সাধারণ নয়, সে তার পরম আত্মীয় ছোট ভাইয়ের ওয়াইফ। বাচ্চাটা তারই ভাইয়ের অংশ ছিল। বেশ ক্ষিপ্ত হয়ে সে বলল, আমি অবাক হয়ে যাচ্ছি, তোমরা দুজনেই ম্যাচিউর এবং শিক্ষিত, তোমরা এত বড় ভুল কি করে করতে পারো? হেভেনের কথা বাদ দিলাম, সে পুরুষ মানুষ, তোমার পিরিয়ড ডেট সে মাথা নিয়ে ঘুরবে না নিশ্চয়ই। এই ব্যাপারে সচেতন তোমার থাকা উচিত ছিল। বিবাহিত তুমি, স্বামীর সাথে ইন্টিমেট হচ্ছে, 2 মাস পিরিয়ড মিস গেছে। স্কুল পড়ুয়া মেয়েরাও বুঝে বিবাহিত মেয়েদের 2-3 মাস পিরিয়ড মিস যাওয়ার মানেটা, আর তুমি বোঝোনি? 1.5 মাসে প্রেগনেন্ট ছিলে তুমি। এই অবস্থা, জ্বরের ধাক্কা, সেই সাথে এত অ্যান্টিবায়োটিক খেয়েছো। এই কদিন মিসক্যারেজ হওয়ার জন্য এইটুকুই যথেষ্ট। বাচ্চা নেওয়ার জন্য যদি প্রস্তুত নাই ছিলে তাহলে দুজনেরই সচেতন থাকা উচিত ছিল। ভুলবশত বাচ্চাটা এসে গেলেও সেটা টিকিয়ে রাখার দায়িত্ব ছিল একমাত্র তোমার। একটা মিসক্যারেজ মানে বোঝো? কি অদ্ভুত, বাচ্চা এসে বাচ্চা মিসক্যারেজ হয়ে যাওয়ার পর মা জানছে সেই সন্তান সম্ভবা ছিল। এমন আপডেট যুগে এমন ঘটনা কতখানি দুঃখজনক বুঝতে পারছো? হাউমাউ করে কেঁদে উঠল আহি। রাগ হচ্ছে নিজের ওপর তার, কেন সে একটিবার তার শাশুড়িকে জানালো না? কেন সে সেদিন বৃষ্টিতে ভিজতে গেল? সেদিন না সে বৃষ্টিতে ভিজত, আর না তার মারাত্মক জ্বর হতো, আর না এই বাচ্চাটাকে সে হারাতো। তার করা কয়েকটা ভুলের মাসুল এভাবে সন্তান হারিয়ে দিতে হবে, যা তার অভাবনীয় ছিল। রেশমির কথাগুলো দরজার বাইরে থেকে হেভেন শুনতে পেয়ে ভেতরে ঢুকলো। তার বিক্ষিপ্ত রূপ দেখে ভয়ে কলিজা শুকিয়ে গেল রুবিনার। আহিও ভয়ে নিজেকে কেমন গুটিয়ে নিয়ে রুবিনাকে শক্ত করে দুহাতে আঁকড়ে ধরল। মিসক্যারেজ হয়ে যাওয়ার পর না আগে থেকেই সে জানতো আপু? আসল অপরাধী আমি তাকে জোর করে বিয়ে করেছিলাম, আর এটাই ছিল আমার জীবনের করা শ্রেষ্ঠ ভুল। তাই তো সেই ভুলের শাস্তিস্বরূপ আমার সন্তানকে পৃথিবীর আলো দেখতে দিল না সে। বাবা হওয়ার মতো পরম সৌভাগ্যকে গ্রহণ করতে দিল না সে আমায়। আমি অপরাধী, তাই এর বিনিময়ে শ্রেষ্ঠ শাস্তি সে আমায় দিয়ে দিয়েছে, আর আমি তাকে দেব তার জীবনের শ্রেষ্ঠ উপহার। ভাঙা আওয়াজে কথাগুলো বলে আহির দিকে তাকালো হেভেন। রেশমি আহির পাশ থেকে উঠে গিয়ে হেভেনের মুখোমুখি দাঁড়িয়ে প্রশ্ন করলো, এসব কি বলছিস ভাই? রুবিনা তালুকদারের বুকে মুখ গুজে ডুকরে কেঁদে উঠল আহি। হেভেন ক্ষুব্ধ হয়ে নিজের দুহাত শক্ত মুঠ করে ফেলল। চোয়াল শক্ত হয়ে এলো তার। কোনো রকমে নিজেকে নিয়ন্ত্রণ করে নিয়ে মায়ের উদ্দেশ্যে বলল, তাকে বলে দিও এই জোর করে বিয়ের সম্পর্কে তাকে আর বেঁধে রাখবো না আমি।
বিনা অনুমতিতে তার জীবনে প্রবেশ করায় শাস্তিস্বরূপ অনেক বড় উপহার আজ দিয়ে দিল সে আমায়। ডিভোর্সের বন্দোবস্ত আমিই করব। সে যেন তার নিজের বাড়ি ফিরে যায়। আমার বাড়ির ত্রিসীমানায় আমার সন্তানের হত্যাকারীকে আর দেখতে চাই না আমি। প্রায় 2 বছর হয়ে এলো। হ্যাভেনের করা সব অন্যায়, সব পাগলামি মুখ বুজে সহ্য করে গেছে আহি। মানুষটাকে এক আকাশ সমান ঘৃণা করতে করতে অসংখ্য তিক্ততার ভিড়েও একটুখানি ভালোবেসে ফেলেছিল সে। নারী মন যে বড়ই কোমলত্বে ঘেরা। মানবে না করেও জোর করা বিয়ের এই সম্পর্কটাকে মন থেকে গ্রহণ করে নিয়েছিল। 2 বার পালিয়ে গিয়েও বৈবাহিক বন্ধনের টানে ফিরে এসেছিল। সিদ্ধান্ত নিয়েছিল মানুষটার ভগ্ন হৃদয় ভালোবাসার বেড়াজালে আটকে দিয়ে নতুনভাবে গড়ে দেবে। কিন্তু বরাবরই তার সব চেষ্টা বৃথাতে রূপান্তরিত হয়েছে। অনাকাঙ্ক্ষিতভাবে এই মানুষটা তার জীবনে এসেছে, অনাকাঙ্ক্ষিতভাবে মানুষটার সন্তান তার গর্ভে এসে অনাকাঙ্ক্ষিতভাবে চলে গেল। তার এমন বিপর্যস্ত অবস্থাতেও আরও একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে চলেছে। তার অনাকাঙ্ক্ষিত মানুষটিই ঘটাতে চাইছে সেই ঘটনাটি। ডিভোর্স করে শুরুতে সে মরিয়া হয়ে উঠলেও হ্যাভেনের মুখে ডিভোর্সের কথা শুনে বুকের ভেতরটা তার দুমড়ে মুচড়ে যাচ্ছে। শরীরের প্রতিটা শিরা উপশিরা যেন জ্বলন ধরে গেছে মুহূর্তেই। অশ্রুসিক্ত নয়নে নির্লিপ্ত দৃষ্টি নিক্ষেপ করল হ্যাভেনের দিকে আহি। হ্যাভেনের বিক্ষিপ্ত চেহারাটা দেখতে পেয়ে তার বুকটা হু হু করে উঠল। মানুষটা যে বড্ড পাষাণ তা সে এই ক্ষণে বেশ টের পেয়ে গেছে। মরীচিকার পেছনেই এতদিন ছুটে চলেছিল সে। মরীচিকার সঙ্গে প্রায় 2 বছর তার বাস। মরীচিকায় যে তার ভবিতব্য। কান্নারা দলা পাকিয়ে গলায় আটকে গেল আহির। শ্বাস রুদ্ধ হয়ে সে শুধু এটুকুই বলল, আপনি বাড়ি চলে যান, রেস্ট নিন। মাথা ঠিক নেই আপনার। উল্টাপাল্টা কথা বলবেন না দয়া করে। আমি মানসিকভাবে একদম ঠিক নেই, চলে যান। হ্যাভেনের স্বভাব সম্পর্কে মোটামুটি সবারই ধারণা রয়েছে, আহিরও কম নেই। কিন্তু এতগুলো দিনে আহির প্রতি হ্যাভেনের যে পরিমাণ পজিটিভনেস সকলে এবং আহি দেখেছে, তার ভিত্তিতে সকলে এটুকু ধারণা করে নিল সত্যি হ্যাভেন মন থেকে সুস্থ মস্তিষ্কে এসব বলেনি। তাই আহির বলা বাক্যগুলোর ইতি ঘটতে রেশমি বলল, পাগলামো করিস না তো হ্যাভেন। বউয়ের প্রতি আরও বেশি যত্নশীল হওয়া উচিত ছিল তোর। মেয়েটা কেয়ারলেস, বয়স কম, তুই তো কচি খোকা না। এখন সব দোষ বউয়ের, তাই না? এইসবের সমান দোষী তুইও। বাইরে মানুষের প্রতি তো খুব সচেতন। বাইরের মানুষদের দায়িত্ব পালনেও ত্রুটি নেই, অথচ ঘরের লোকের দিকে কোনো নজর নেই। বাইরে যেমন চোখ কান খোলা রেখে রাজনীতি করে বেড়াস, ঘরেও সেম করা উচিত ছিল। এখন ফাইজলামি বাদ দিয়ে যা এখান থেকে। তোর চোখ মুখ ঠিক লাগছে না, বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে কিছু খেয়ে রেস্ট কর। এদিকটা আমরা দেখছি। আহিও স্বস্তি নিয়ে নিশ্চুপ বসে রইল। কিন্তু রেশমির কথার পৃষ্ঠে হ্যাভেন যা বলল এতে সকলের শরীর শিউরে উঠল। মাথা বিগড়াবি না কেউ। তুই শুনতে পাসনি আমি কি বলেছি? মিস ক্যারেজটা ইচ্ছেকৃতক ছিল। আমার সন্তানকে হত্যা করা হয়েছে, এরপরও ওকে আমি ছেড়ে দেব? আমার চোখের সামনে আজকের পর ওকে দেখলে খুন করে ফেলবো একদম। বারবার আমার থেকে পালিয়ে গিয়েও ফিরে কেন এসেছে এইভাবে নিঃশেষ করার জন্য? তাই তো ব্যাস করা হয়ে গেছে, এবার সে মুক্তি নিক বলেই কেবিন থেকে বেশ ক্ষিপ্ত হয়ে বেরিয়ে গেল হ্যাভেন। স্তব্ধ হয়ে তার যাওয়ার পানে নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে রইল তিনজনই। খানিক সময় বাদে 2 চোখ ভরে জল গড়িয়ে পড়ল আহির। হত্যাকারী সে হ্যাভেনের সন্তানের হত্যাকারী। এই সন্তান কি তার নয়, শুধুই হ্যাভেনের? যন্ত্রণা কি তার থেকে হ্যাভেনের বেশি হচ্ছে? আর এই সম্পর্কটা কি এই বাচ্চাকে কেন্দ্র করেছিল, যে এই বাচ্চার জন্য তার বিচ্ছেদ চাই? যদি বাচ্চাটা না আসতো তাহলে তো বিচ্ছেদ চাইতেই না হ্যাভেন। তার প্রতি সম্মান না হয় নেই, একটুখানি ভালোবাসাও কি জন্মায়নি? একটা সম্পর্কের ভিত এতটাই নড়বড়ে। কীভাবে হ্যাভেন নিজেকে? ইচ্ছে করলো জোর করে বিয়ে করলাম, আবার ইচ্ছে করলো জোর করে ডিভোর্সে দিয়ে দিলাম। এই সম্পর্কের শুরুটা সে করলেও শেষটা তাকে করার সুযোগ কখনোই দেবে না আহি। সে সস্তা জীবন অনেক পার করেছে, আর না, এবার জবাব দেওয়ার সময় এসে গেছে। একটা মানুষের যখন দেয়ালে পিঠ ঠেকে যায় তখন তার আর পিছিয়ে যাওয়ার উপায় থাকে না। আজ তার দেয়ালে পিঠ ঠেকে গেছে। সব যন্ত্রণা সহ্য করা যায়, সন্তান হারানোর যন্ত্রণা কোনো মাই সহ্য করতে পারে না। সেখানে যদি তাকে অযৌক্তিক ব্লেম দেওয়া হয়, নিজ সন্তানের হত্যাকারী বলে চিহ্নিত করা হয়, তখন ঘুরে দাঁড়িয়ে যোগ্য জবাব না দিতে পারলে নিজের প্রতি নিজেরই অবিচার করা হয়। দুনিয়াটা বড়ই অদ্ভুত। এখানে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে চাইলে একবার না একবার ঘুরে দাঁড়াতেই হবে। যে সম্পর্কের শুরুটা হ্যাভেন করেছিল সেই সম্পর্কের শেষটা করবে আহি। হ্যাঁ, ডিভোর্স হবে তাদের, অবশ্যই হবে। এটাই তো হওয়ার কথা ছিল। দেরিতে হলেও এটাই ঘটবে।
মাঝখানে কিছু ভুল অনুভূতিতে লিপ্ত হয়ে প্রাণহীন সম্পর্কটা প্রাণ দিতে চেয়েছিল সে, কিন্তু তার সেই ভুলটাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল হ্যাভেন। তাই ভুলগুলো সে শুধরে নেবে, কিন্তু তার আগে তার সন্তানের আসল হত্যাকারীকেও চিহ্নিত করে দিয়ে যাবে স্বামী নামক ওই নরপশুটাকে। পরের দিন সকালবেলা হ্যারি এসে হসপিটালের যাবতীয় ফর্মালিটিস পূরণ করে আহি এবং রুবিনাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যায়। হ্যারিকে দেখে আহি অনেকটাই আশ্চর্য হয়ে যায় হ্যাভেনের আচরণেও। গতকালের পর হ্যাভেন না একটি বার ফোন করেছে আর না হসপিটালের সম্মুখীন হয়েছে, এমনকি তাকে নিতেও আসেনি। আর যাই হোক, ওই মানুষটাকে কখনো দায় এড়ানো স্বভাবের মনে হয়নি। এতদিন মুখে কাপুরুষ বলেও আজ সত্যি তার দৃষ্টিতে হ্যাভেনের বাস্তবিক কাপুরুষত্বের চিত্র স্পষ্টতর হয়ে উঠেছে। সকলের অগোচরে বাঁকা হাসি দিল আহি। সত্যি মানুষ ঠিক গিরগিটির মতোই রং পাল্টায়। সে বোধহয় বেশিই আশা করে ফেলেছিল। কেন আসবে হ্যাভেন? কে হয় সে তার? এই বিয়েটা না ভালোবাসার বিয়ে ছিল, আর না সে ছিল তার ভালোবাসার মানুষ। তাহলে কেন তার দুঃসময়ে পাশে থাকবে হ্যাভেন? কিন্তু জোর করে বিয়ে করে যে দায়িত্বটা সে নিয়েছিল, সেই দায়িত্ব কী করে এড়িয়ে যেতে পারে? সে তো ভেসে ভেসে তার জীবনে আসেনি, বরং প্রচণ্ড জোর প্রয়োগ করেই নিজের কাছে আটকে রেখেছিল এতগুলো দিন। তাহলে আজ এই নাটকীয়তার মানে কি? ডিভোর্স তো হয়ে যায়নি, তাহলে কেন তার দায়িত্ব অন্য কেউ পালন করছে? অত্যন্ত কাঠিন্য রূপ ধারণ করল আহি। পুরো গাড়িতে সে একদমই নিস্তব্ধ হয়ে বসেছিল। না শাশুড়ি না দেবর কারোর সাথে একটি বাক্য বা একটি শব্দ উচ্চারণ করেনি। হসপিটাল থেকে বের হওয়ার সময় রেশমি বারবার করে রুবিনা এবং আহিকে স্মরণ করিয়ে দিয়েছে, 14 দিন পর যদি ব্লিডিং না কমে বা ব্লিডিংয়ের মাত্রা বেড়ে যায়, অবশ্যই ডক্টরের শরণাপন্ন হতে হবে। যে কোনো সমস্যার সম্মুখীন হলেই সঙ্গে সঙ্গে তাকেও নক করে দিতে হবে। কিন্তু এসবে আহির বিন্দু পরিমাণ ভ্রুক্ষেপ নেই। সে সম্পূর্ণ ভিন্ন চিন্তায় মগ্ন রয়েছে। সেই চিন্তাগুলোর ভিড়ে নিজেকে ঠিক যতটা শক্ত করে নেওয়া যায়, যতটা কাঠিন্য রূপ ধারণ করা যায়, নিজেকে ঠিক যতটা প্রস্তুত করে নেওয়া যায় ততটাই করে নিল সে। বাড়িতে প্রবেশের মুহূর্তে একটু চমকালেও নিজেকে বেশ সামলে নিল আহি। ড্রয়িং রুমের সোফায় বসে আছে তার শ্বশুর হুমায়ুন তালুকদার। তার পাশের মেঝেতে বেশ বড়সড় একটি লাগেজ দাঁড় করানো রয়েছে। কাজের মেয়ে রমা আহিকে দেখতে পেয়েই ডাইনিং টেবিলের কাছে গিয়ে খাবার বাড়তে শুরু করলো। রুবিনা আহিকে জোর করেই শ্বশুরের পাশে বসালো। হ্যারি চলে গেল উপরে। রুবিনাও ফ্রেশ হওয়ার জন্য উপরে উঠে গেল। আহিরও পুতুলের মতো বসে থাকতে ইচ্ছে করল না। তার যে একটিবারের জন্য হলো হ্যাভেনের মুখোমুখি হতে হবে, সময় খুব কম। তাই উঠে দাঁড়াতেই হুমায়ুন তালুকদার খবরের কাগজ থেকে দৃষ্টি উঠিয়ে আহির দিকে অত্যন্ত স্নেহমাখা দৃষ্টিতে তাকালো। অত্যন্ত গম্ভীর প্রকৃতির মানুষ হুমায়ুন তালুকদার। প্রয়োজন ব্যতীত একটা শব্দ মুখ দিয়ে বের করেন না তিনি। আহির সঙ্গেও তার তেমন বাক্যলাপ হয়নি। এ প্রথম আজই সে নিজের পুত্রবধূর সাথে অত্যন্ত স্নেহময় ভঙ্গিতে কথা বলছেন। কিন্তু সে কথাগুলো যে আহির মনে বিরূপ প্রভাব ফেলবে বুঝতে পারেননি তিনি। আহির ক্ষেত্রে এ প্রভাব পড়াটা অবশ্যই যৌক্তিক, তাই মিয়ে পড়লেন হুমায়ুন তালুকদার। সারা জীবন রাজকীয়ভাবে বাস হুমায়ুন তালুকদারের, কিন্তু এই মুহূর্তে তার সবটা যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে। সামনের এই নিষ্পাপ পবিত্র মুখশ্রীর কাছে সে মারাত্মকভাবে অপরাধী। সেই অপরাধগুলো এভাবে চোখে চোখে রেখে আঙুল উঠিয়ে দেখিয়ে দেবে, মেয়েটা কল্পনাও করতে পারেনি হুমায়ুন তালুকদার। শুধু কি সে, বাড়ির কাজের লোক থেকে শুরু করে প্রত্যেকটা ব্যক্তিই বাকরুদ্ধ। আহি যখন উপরে যাওয়ার জন্য পা বাড়ায়, হুমায়ুন তালুকদার অত্যন্ত লজ্জিত হয়ে বলেন, বৌমা, ওপরে যেও না। হ্যাভেন রয়েছে, তার মাথা ঠিক নেই, তোমায় আঘাত করে বসতে পারে। খাবার খেয়ে নাও, হ্যারি তোমাকে বাবার বাড়ি দিয়ে আসবে। হ্যাভেনের মাথা ঠান্ডা হোক, আমি বা হ্যাভেন গিয়ে নিয়ে আসবো তোমায়। একটু ধৈর্য ধারণ করো মা। বাবার বাড়ি যাওয়া নিয়ে একটু আফসোস নেই আহির, কিন্তু ছেলের মাথা ঠান্ডা হলে তাকে ফিরিয়ে আনার ব্যাপারটা হজম করতে পারল না। তার জীবনটা এতটাই সস্তা হয়ে গেছে, যখন খুশি যেভাবে খুশি সকলে তার জীবন নিয়ে খেলবে। আশ্চর্য হয়ে যাচ্ছে সে। হুমায়ুন তালুকদার ভাবল, কী করে সে বাবার বাড়ি চলে গেলে আবার ফিরে আসবে। সে সুযোগটা বোধহয় সে নিজেই করে দিয়েছে সেদিন ফিরে এসে, কিন্তু একই সুযোগ তো বারবার করে দেবে না সে। সময় সবসময় একপাক্ষিক তো হবে না। চোখ দুটো রক্তিম বর্ণ ধারণ করল আহির। চোয়াল শক্ত হয়ে এলো। মূর্তির ন্যায় গেঁথে ড্রয়িং রুমের মাঝ বরাবর দাঁড়িয়ে পড়ল সে। মাথা থেকে শাড়ির আঁচল সরে যাওয়া এক ফোঁটাও গ্রাহ্যও করল না। আচমকে চিৎকার করে ডাকতে শুরু করলো, মিস্টার হ্যাভেন তালুকদার, এক্ষুনি নিচে নেমে আসুন, নয়তো আমি আপনার বাবার অবাধ্য হতে বাধ্য হব। আকস্মাৎ ঘটনায় সকলে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল।
হুমায়ুন তালুকদার নির্লিপ্ত ভঙ্গিতে আহির দিকে তাকিয়ে রইল। রমা ভীত হয়ে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে আহির দিকে। এতদিনে চেনা অত্যন্ত শান্ত শিষ্ট প্রকৃতির মেয়েটার হঠাৎ এমন গর্জে ওঠাতে সকল হৃদস্পন্দন কত সময়ের জন্য থেমে গেল তা বোধগম্য করা গেল না। হ্যারি, হীরা, রুবিনা তালুকদার সকলেই ড্রয়িং রুমে এসে দাঁড়িয়েছে। সকলেই বিস্ময় চোখে চেয়ে আছে আহির দিকে। শেষ ডাকে হ্যাভেন অত্যন্ত ক্ষিপ্ত হয়ে নিচে নেমে এলো। যতটা ফুঁসে ওঠে সে নিচের দিকে পা বাড়িয়েছিল, নিচে আসার পর আহিকে আপাত মস্তক দেখিয়ে নিয়ে ঠিক ততটাই নেমে গেল। আহির ফ্যাকাশে মুখশ্রী ভয়ঙ্কর রক্তিম আভার ন্যায় দৃষ্টি ফেলা মাত্রই আটকে উঠল। আহির এহেন রূপ দেখে তার খুব একটা স্বাভাবিক লাগলো না, কিন্তু তার তো খুশি হওয়া উচিত, মুক্তি পাবে সে। এতদিনের করা তীব্র চেষ্টা অবশেষে সফল হতে যাচ্ছে। খুশি মনে এই বাড়ি ত্যাগ না করে এমন রণমূর্তি ধারণ করার মানে কি? ভ্রুজরা কুঞ্চিত করে ফেলল হ্যাভেন। এক হাত ট্রাউজারের পকেটে ঢুকিয়ে দিয়ে আরেক হাতে ঘাড় মালিশ করতে করতে খানিকটা ঘাড় বাঁকিয়ে হ্যারির দিকে তাকালো। বলল, হ্যারি, ওকে পৌঁছে দিয়ে আয়। বলেই ওপরের দিকে পা বাড়াতে নিলেই আহি গর্জে উঠে বলল, দাঁড়ান, আমার কথা শেষ না হওয়া অবধি এক পাও নড়বেন না। থেমে গেল হ্যাভেন, কিন্তু ঘুরে দাঁড়ানোর প্রয়োজন বোধ করল না। রুবিনা আহির দিকে এগিয়ে কিছু বলতে নিলে আহি হাত উঠিয়ে তাকে থামিয়ে দিল। এক ঢোক গিলে দীর্ঘ এক নিঃশ্বাস ছেড়ে বলতে শুরু করলো সকলের অভাবনীয় কথাগুলো। কথায় আছে, চুন খেয়ে মুখ পুড়লে দই দেখলেও ভয় লাগে। চুন দেখতে সাদা বলে মোহবিষ্ট হয়ে তা মুখে নিয়ে জিহ্বা পুড়িয়েছিলেন আপনি, আর শাস্তি ভোগ করলাম আমি। আপনার গায়ের বর্ণ নিয়ে বিদ্রূপ করেছিল আমার বান্ধবীরা, অথচ তার শাস্তিও ভোগ করলাম আমি। ভাগ্যের কি নির্মম পরিহাস! উপরওয়ালার ইচ্ছেতে আমার গর্ভে আপনার সন্তান এলো, আবার তার ইচ্ছেতেই চলে গেল। এই শাস্তি স্বরূপ আপনি আমার ডিভোর্স দিতে চাচ্ছেন। শাস্তি, শাস্তি আর শাস্তি। সব ঠিক ছিল, সব মেনে নিলাম, কিন্তু নিজ সন্তানের হত্যাকারীও বানিয়ে দিলেন। বিনা দোষে শুরু থেকেই শাস্তি পেয়ে যাচ্ছি। প্রতিবাদ করেও করিনি, কিন্তু আজ যখন নিজের সন্তানের হত্যাকারী উপাধি দেওয়া হলো আমায়, তখন কি করে চুপ করে থাকি আমি, বলুন তো? আপনি আমার ডিভোর্স দিতে চেয়েছেন, বিশ্বাস করুন বিন্দু প্রতিবাদও আমি করতাম না, কিন্তু যখন আমার সন্তানের হত্যাকারী বানিয়ে দিলেন তখন আর চুপ করে থাকতে পারলাম না। একজন মেয়ে হয়ে নিজের সম্মানকে মূল্যায়ন করিনি, একজন স্ত্রী হয়ে নিজের সম্মানের দিকে গুরুত্ব দেইনি। সর্বত্রই ব্যক্তিত্বহীনের পরিচয় দিয়েছি শুধুমাত্র পরিবার আর সমাজের কথা ভেবে, মানবিকতা দেখিয়ে। কিন্তু একজন মা হয়ে আমি আর চুপ করে থাকতে পারলাম না। আপনার মতো কিছু মেরুদণ্ডহীন কাপুরুষরা কখনো নিজেদের দোষ, নিজেদের ভুল দেখতেই পারে না। সবসময় অন্যের দোষগুলো বিচার করে বেড়ায় এরা। নিজের দোষটা অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজেকে মহাপুরুষ ভাবা আপনার মতোই কাপুরুষদেরই কাজ। মানব জাতির জঘন্যতম একটি স্বভাব হলো নিজের দোষ অন্যের ওপর চাপিয়ে দেওয়া। আর সেই জঘন্য স্বভাবের অধিকারী আমি হতে চাইনি, দিতে চাইনি কোনো দোষ আপনাকে। আমি ভাগ্যকে মেনে নিতে জানি, আমি ভাগ্যে বিশ্বাসী। আমার সন্তান যিনি দিয়েছিলেন তিনিই নিয়ে গেছেন। তবুও আমি আজ আপনার দোষ ধরার জন্য বলবো, এই সন্তান পৃথিবীর আলো দেখতে পায়নি শুধুমাত্র আপনার জন্য। আপনার সন্তানের হত্যাকারী আমি নই, বরং আমার সন্তানের হত্যাকারী আপনি। হ্যাঁ, জঘন্য এই স্বভাবটা আজ আমি ধারণ করলাম কেন জানেন? কারণ আমার মা আমাকে ছোট সময় অসংখ্য শিক্ষার ভিড়ে মহামূল্যবান একটি শিক্ষা দিয়েছিল। 6 বছর বয়সে পাড়ার মেয়েদের সাথে খেলতে গিয়ে যখন তাদের খামচি খেয়ে বাড়িতে কাঁদতে কাঁদতে ফিরেছিলাম, মা আমাকে কাঁচা কঞ্চি দিয়ে হাতের তালুতে 2টো বাড়ি দিয়ে বলেছিলেন, লজ্জা করে না? খেলতে গিয়ে হেরে গিয়ে বেহায়ার মতো কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছিস। আজকের পর আর কোনোদিন যদি কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরতে দেখি, দুবেলা খাবার বন্ধ। বাড়ি থেকে কাঁদতে কাঁদতে বের হলেও ফিরতে হবে হাসতে হাসতে। কখনো হেরে গিয়ে আমার কোলে ফিরবি না। মায়ের কোল এত সস্তা না। মায়ের কোল পৃথিবীর শ্রেষ্ঠতম একটি শান্তির জায়গা। সেখানে ফিরতে হলে সব সময় মাথা উঁচু করে জিতেই ফিরতে হবে। কেউ তোকে 10টা আঘাত করলে তুই অন্তত একটা আঘাত তাকে করবি। কেউ তোকে বিনা দোষে 100 বাক্য শোনালে তুই বেশি না, এক বাক্য শুনেই আসবি, যা তার অন্তর জ্বালিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আর যদি না পারিস, আমার মেয়ে বলে কাউকে কখনো পরিচয় দিস না। সে মায়ের আদর্শকে স্মরণ করে আমার যে অংশ বিলীন হয়ে গেছে, যা হারিয়েছি, সেই হারানোর যন্ত্রণাকে স্মরণ করে আজ আমি বলতে বাধ্য হচ্ছি। ক্ষণকালের জন্য থামল আহি। হ্যাভেন 2 হাত মুঠো বন্দি করে চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে। যদি তার সম্মুখে কেউ অবস্থান করত, তাহলে হয়তো দৃশ্যমান হতো তার রক্তিম চোখে অসংখ্য জলকণার ভিড়গুলো। যদি কেউ তার বক্ষস্থলের অতি নিকটে এসে একটিবারের জন্য কান পেতে দিত, তাহলে শুনতে পেত তার শ্বাসরুদ্ধকর হাহাকারগুলো।
আশেপাশে অস্থির ঝাপসা দুটি নজর বুলিয়ে আবারও নিজেকে শক্ত করে নিল আহি। এক ঢোক গিলে উৎকণ্ঠা হয়ে বলল, আমি ক্ষমা প্রার্থী। বাবা মা সমতুল্য, ভাই বোন সমতুল্য, সকলের সম্মুখে সব লজ্জা বিসর্জন দিয়ে এসব বলতে আজ বাধ্য হচ্ছি। যদিও কথাগুলো একান্ত বলার ইচ্ছে ছিল, কিন্তু পরিস্থিতি আজ সকলের সম্মুখে বলতে বাধ্য করেছে এবং পরিস্থিতি বুঝিয়ে দিয়েছে কথাগুলো একান্ত হ্যাবেন নয়, সবারই জানা উচিত। হ্যাবেনের দিকে এবার শক্ত দৃষ্টি নিক্ষেপ করল আহি। তার গলায় এসে ভর করল তীব্র তেজ। হিংস্র বাঘিনীর মতো যেন গর্জে উঠল সে। এই লোকটা আমায় বিয়ে করেছে, জোর করে বিয়ে করে ঘরে তুলেছে। না আমি একে চিনতাম, না এই আমাকে চিনত। অথচ বলির পাঠা করলেন উনি আমায়। বলি হলাম আমি। এই লোকটার পুরো জীবনটার শুরু থেকেই ছিল অন্যায় আর ভুলে ভরা। জীবনসঙ্গী বেছে নিতে, ভালোবাসার মানুষ চিহ্নিত করতে ভুল করলেন এই লোকটা। শাস্তি কিন্তু নিজে একা ভোগ করেনি, পুরো পরিবারসহ অচেনা একটি মেয়েকেও তুলে নিয়ে এলেন শাস্তি ভোগ করার জন্য। সেই শাস্তিগুলোকে হাসি মুখে মেনে নিয়ে সেগুলোর ভিড়ে ভালোবাসা খুঁজতে গিয়েই জানতে পারি লোকটার ভগ্ন হৃদয়ের গল্প, জানতে পারি তার অসুস্থ মন এবং মস্তিষ্কের গল্প। কিন্তু আমার তো ভগ্ন হৃদয় ছিল না, আর না ছিল অসুস্থ মস্তিষ্ক বা অসুস্থ মন। এই লোকটা নিজের স্বার্থ সিদ্ধির জন্য দিনের পর দিন ব্যবহার করেছে আমাকে, ব্যবহার করেছে আমার শরীরটাকে। আমি সাধারণ পরিবারের একটি মেয়ে, কিন্তু আমার স্বপ্নগুলো সাধারণ ছিল না। দিনের পর দিন, রাতের পর রাত অসাধারণ সব স্বপ্ন বনে যেতাম আমি, অসাধারণ এক জীবনও কাটাতাম আমি। বাবা মায়ের বুক ভরা ভালোবাসা পেয়ে, ছোট বোনকে বুক ভরা ভালোবাসা দিয়ে আমার দিনগুলো বেশ কেটে যেত। সেসব দিনে অবশ্যই স্বপ্ন দেখতাম কোনো এক স্বপ্ন পুরুষকে নিয়ে, রূপকথার কোনো এক রাজকুমারকে নিয়ে, যে কিনা ৭ সাগর ১৩ নদী পাড়ি দিয়ে আমার কাছে আসবে, পক্ষীরাজের পিঠে চড়িয়ে নিয়ে যাবে তার রাজপ্রাসাদে, সীমাহীন ভালোবাসা দিয়ে নিজের বুকে জড়িয়ে নেবে আমায়, আমার স্বপ্নপুরুষ, আমার রূপকথা রাজকুমার। প্রাণ ভরে শ্বাস নেব আমি তার ভালোবাসাময় উন্মুক্ত বুকে মুখ গুজে। এটুকু বলে একটু থামল আহি। বার কয়েক শ্বাস নিয়ে ধরা গলাকে আরও শক্ত করে নিল। হ্যাভেন যে ফুঁসে ওঠে তার দিকে ঘুরেছে এবং তার দিকে দৃঢ় দৃষ্টি নিক্ষেপ করেছে, সেদিকে তোয়াক্কা না করে সে আবারও বলতে শুরু করলো। আমার সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিলেন উনি। স্বপ্নপুরুষ হয়ে নয়, স্বপ্নভঙ্গের কারিগর হয়ে আমার জীবনে প্রবেশ করলেন হ্যাভেন তালুকদার। রাজকুমার হয়ে নয়, রাজদৈত্য হয়ে এলেন। পক্ষী রাজ নয়, নিজের পিঠে চড়িয়ে নিয়ে এলেন ওনার প্রাসাদে। দিনের পর দিন মানসিক শারীরিক দুভাবেই টর্চার করতে শুরু করলেন। দুর্ভাগ্যবশত এই মানুষটাই ছিল আমার জীবনের প্রথম পুরুষ। এই মানুষটার স্পর্শই ছিল প্রথম। আমি আমার সতীত্ব হারিয়েছি এই মানুষটার কাছে। রোজ রোজ আমার সারা অঙ্গে বৈধতার স্পর্শ দিয়েছে এই মানুষটা। জোর করে হোক তবু এই মানুষটার নাম করে ৩ কবুল পড়েছি আমি। রাত নেই দিন নেই ওনার ক্ষিপ্ততার শিকার হয়েছে আমি। সেই ক্ষিপ্ততার মাঝে একটুখানি ভালোবাসা খুঁজে বেরিয়েছি। বোকার মতো ভুল ধারণা করে দ্বিতীয়বার যখন ওনাকে ছেড়ে চলে গেলাম, ওনার মনের গভীরে আমার জন্য অসীম ভালোবাসা রয়েছে এই ধারণা করেই উন্মাদের মতো ফিরে এসেছিলাম। ইচ্ছের বিরুদ্ধে, জোরপূর্বক নয়, মন থেকে স্বামীরূপে গ্রহণ করে ভালোবেসে আঁকড়ে ধরতে চেয়েছি, ভালোবাসার মায়ায় আটকাতে চেয়েছি। কিন্তু আমি পরাজিত হয়েছি বারবার ওনার হিংস্রতার কাছে। একজন নিরীহ স্ত্রী হয়ে ওনার সঙ্গ দিতে গিয়েছি আমি, আর উনি বিধ্বস্ত করে ছেড়েছেন আমায়। আমি গিয়েছি ভালোবাসার দাবি নিয়ে, স্ত্রীর অধিকার নিয়ে, আর উনি এসেছেন স্বামীরূপে পশুত্বকে বরণ করে। তবুও সবটা মুখ বুজে সহ্য করেছি। শুনেছি ভালোবাসা দিয়ে পাথরের বুকেও ফুল ফোটানো যায়। শোনা কথাকে বাস্তবে রূপ দিতে চেয়েছিলাম। আজ আমি ব্যর্থ। এই নরপশুটা আমাকে আমার সন্তানের হত্যাকারী দাবি করে। একটা বারো কি পশুটা নিজেকে প্রশ্ন করেছে এই সন্তান কিসের ফল? না সম্মান, না শ্রদ্ধা, না ভালোবাসা, না স্নেহ। এই সন্তান ছিল ওনার হিংস্রতার ফল। ভালোবাসার জোরই আলাদা। ভালোবাসা থাকলে আমি আমার সন্তানকে হারাতাম না। আর 5টা স্বামী স্ত্রীর মধ্যে যেমন স্বাভাবিক সম্পর্ক গড়ে ওঠে, আমার আর ওনার মধ্যে সেই স্বাভাবিকতা কখনোই ছিল না। শুরুটা আমি চাইনি, সেখানে যুক্তি ছিল শেষটায় সে কেন চায়নি? কেন স্বাভাবিক জীবন বেছে নেয়নি সে? কেন অস্বাভাবিকতাকে বেছে নিল? আজ সব ঠিক থাকলে, স্বাভাবিক থাকলে, আমাদের সম্পর্কে ভালোবাসা থাকলে আমরা স্বাভাবিক জীবন কাটাতে পারতাম। একে অপরকে ভালোবাসা দিয়ে আগলে রাখতে পারতাম। একে অপরের প্রতি যত্নশীল হতে পারতাম। আমাদের জীবনে একটি ছোট্ট প্রাণ নিয়ে আসার জন্য দুজনেই দুজনের দিক থেকে প্রিপেয়ার্ড হতাম।
যেখানে সম্পর্কে এলোমেলো, যেখানে মানসিকভাবে সর্বক্ষণ অশান্তি ভোগ করতে হচ্ছে, যেখানে একজন অসুস্থ মস্তিষ্কের অস্বাভাবিক লোককে প্রতিটা দিন সামলাতে হচ্ছে, সেখানে নিজের প্রতি একটু যত্নশীল হওয়ার সুযোগ আমি কোথায় পেয়েছি, কখন পেয়েছি, কিভাবে পেয়েছি? আজ যদি এই লোকটা ঠিক থাকতো তাহলে কি কোনোভাবেই আমার এই দুর্ঘটনাটা ঘটতো, নাকি আগে থেকে সচেতন হতে পারতাম? আমি নই আমার সন্তানের হত্যাকারী, আপনি মিস্টার হ্যাভেন তালুকদার। শেষ বাক্যগুলো প্রচণ্ড উচ্চস্বরে বলে উঠল আহি। তার প্রতিটা কঠিন বাক্যে উপস্থিত সকলের মস্তিষ্ক হয়ে গেল শূন্য কুম্ভ। তারা প্রতিটি ব্যক্তি খুব গভীরভাবে উপলব্ধি করতে পারল আজ তাদের সামনে অত্যন্ত সাধারণ পরিবারের সাধারণ একটি মেয়ে বা ধর্নাঢ্য পরিবারের বেঁকে যাওয়া সন্তানের শান্তশিষ্ট ঘরণী দাঁড়িয়ে নেই, বরং তাদের সম্মুখে আজ দাঁড়িয়ে আছে এক সন্তান হারা মা। মায়ের শক্তি যে অনেক বেশি প্রখর। আহির বলা প্রতিটি বাক্য প্রত্যেকের মস্তিষ্কে আঘাত করল হ্যাভেনের শুধু মস্তিষ্কে নয়, বুকের অত্যন্ত গভীরে ক্ষতবিক্ষত করতে শুরু করে দিয়েছে। তার হৃদয়ের ক্ষতবিক্ষত হওয়ার শুরুটা কি টের পাবে আহি? লজ্জা মাথা নিচু করে রয়েছে প্রতিটি ব্যক্তি, শুধু হ্যাভেন স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে আহির মুখপানে। হুমায়ুন তালুকদার এই মুহূর্তে সকলের সম্মুখে দাঁড়িয়ে বাচ্চা মেয়েটার বিক্ষিপ্ত রূপ দেখতে খুবই ক্লেশবোধ করছিলেন। লজ্জাবোধ ক্লেশবোধকে যন্ত্রণাবোধ করার জন্য আহির বলা পরবর্তী বাক্যগুলি যথেষ্ট ছিল। ইচ্ছে করে পুকুরে ঝাঁপ দিয়েছিলেন আপনি হ্যাভেন। অসাবধানতাবশত পা ভেঙে যেতেই পারে। আপনার কি উচিত ছিল না ভাঙা পা জোড়া লাগিয়ে আগের ন্যায় সুস্থ স্বাভাবিক চলাফেরা করা? কিন্তু না, আপনি জেদ ধরে খুঁড়িয়ে খুঁড়িয়েই চলবেন। এতে যদি ব্যথা হয়, যন্ত্রণা বোধ হয়, দোষ দিবেন ভাগ্যের, দোষ দিবেন আপনার পারিপার্শ্বিক অবস্থানরত প্রতিটি মানুষকে। চলার পথে হোঁচট খেয়ে পড়ে যেতে পারেন, কিন্তু পড়ে গিয়ে ওঠার কথা ভাবতে ভুলে যেতে শুধু আপনার মতো মেরুদণ্ডহীনেরাই পারে। উঠতে চেষ্টা তো করেননি, কেউ ওঠাতে আসলেও সন্দেহ করে বসেছেন নিশ্চয়ই আপনাকে ওঠানোর পিছনে কারণ একটাই, উঠিয়ে আবার ফেলে দেবে। একবারও বোঝার চেষ্টা করেননি এই পৃথিবীতে প্রতিটি মানুষ সমান নয়। এই পৃথিবীতে প্রতিটি পুরুষ যদি আপনার মতো কাপুরুষ হতো তাহলে আপনার বাবার মতো মহাপুরুষ একটিও খুঁজে পাওয়া যেত না। শুনেছি আপনার মাকেও জোরপূর্বক তার পরিবারের ইচ্ছের বিরুদ্ধে উঠিয়ে নিয়ে এসে বিয়ে করেছিলেন আপনার বাবা। সেদিকে গেলাম না, শুধু এটুকু মনে রাখবেন আপনার বাবা আর আপনার মাঝে বিশাল ফারাক। সে ফারাক থাকাই সে মহাপুরুষ আর আপনি কাপুরুষ। এই পৃথিবীতে প্রতিটি নারী যদি রূপসার মতো হতো তাহলে আমার আপনার মায়ের অস্তিত্ব কী করে রয়ে গেল পৃথিবীর বুকে? যাই হোক, বোঝানোর দিন, সময়, সবটারই ইতি ঘটেছে আজ। তবুও শেষ বোঝাপড়াটুকু করেই যাই। এতগুলো দিনে বেশ বুঝতে পেরেছি আপনার সঠিক শিক্ষার অভাব রয়েছে। আপনার বাবা মা আপনাকে সঠিক শিক্ষা দিতে ব্যর্থ হয়েছেন। আপনি বরাবরই একরোখা জেদি ছিলেন। আপনার এই জেদের কারণেই বরাবরের ধ্বংসের দ্বারপ্রান্তেও দাঁড়িয়েছেন আপনি। রূপসাকে নিজের জন্য বাছাই করেছিলেন আপনি। নিজের সিদ্ধান্তকে, নিজের চাওয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাবা মায়ের সিদ্ধান্তের পরোয়া না করেই বিয়ে করেছিলেন রূপসাকে, যাকে বলে বড়লোক বাবার বেঁকে যাওয়া অবাধ্য সন্তান। আপনার অবাধ্যতাকে বরাবরই প্রশ্রয় দিয়েছে আপনার বাবা মা। শুরু থেকে শেষ অবধি আজও আপনার অবাধ্যতাকে তারা প্রশ্রয় দিচ্ছে। রূপসাকে বিয়ে, তারপর বিচ্ছেদ, তারপর মানসিক রোগী হয়ে পড়ে থাকা, সেখান থেকে ঘুরে দাঁড়াতে পরিবারের সাপোর্ট, ডক্টরের সঠিক চিকিৎসাই যথেষ্ট ছিল। কিন্তু আপনার জেদের কাছে পরাজিত হয়েছে আপনার পরিবার। প্রতিশোধের আগুন ধাউ ধাউ করে জ্বলছিল আপনার মস্তিষ্কে। সে প্রতিশোধ নিলেন। রাজনীতি করে আপনার জায়গাটাও আপনার প্রাক্তনকে দেখিয়ে দিলেন। তার থেকে সুন্দরী ঘরণী জোগাড় করলেন। সবটাই ভীষণ শান্ত, স্বাভাবিক এবং ঠান্ডা মস্তিষ্কে সম্পন্ন করেছেন। শুধু অশান্ত হয়েছেন আমার বেলায়, অস্বাভাবিক হয়েছেন আমার কাছে। সুস্থভাবে নিজেও বাঁচবেন না, কাউকে বাঁচতেও দেবেন না, আবার কাউকে প্রতিবাদও করতে দেবেন না। আপনি একটা জঘন্যতম অসুখের রোগী। ঘৃণা করি আমি আপনার এই অসুস্থ মস্তিষ্ক, অসুস্থ মনটাকে। ঘৃণা করি আমি এই আপনি পুরোটাকে। কথার সমাপ্তি ঘটাতে না ঘটাতে আবারও সকলের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিল আহি। একবারও ভেবে দেখেননি আপনারা, আজ আমার জায়গায় যদি আপনার বাড়ির মেয়ে হিয়া থাকতো তাহলে আপনাদের অনুভূতি কী হতো? মিস্টার হ্যাভেন, আপনারও তো একটা ছোট বোন রয়েছে। সেও তো কোনো না কোনো একদিন কারো ঘরের বউ হবে। আমার সাথে যা ঘটেছে তার বিন্দু পরিমাণ কষ্টও যদি তার ভাগ্যে জোটে, আপনাদের সহ্য করার ক্ষমতা কতটা থাকবে? নিজেদের ঘরের মেয়ে বলে খুব গায়ে লাগবে নিশ্চয়ই। ক্ষমতার জোরে নিজের বাড়ির মেয়েকে সেবও নিশ্চয়ই করবেন। আর আমি পরের বাড়ির মেয়ে বলে সবটাই আমাকে দাঁত কামড়ে সহ্য করতে হবে, কারণ আমার তো ক্ষমতাবান বাবা নেই, ক্ষমতাবান একটা পরিবার নেই। আমার বাবাজি খুবই সাধারণ একজন মানুষ।
সকল স্তব্ধ হয়েই রইল। যদিও হ্যাভেনের স্তব্ধতায় সকলেই বিস্মায়িত, তবুও সে স্তব্ধতা বজায় রেখেই ঠায় দাঁড়িয়ে আছে। আহির আর একটা বাক্য উচ্চারণ করতে ইচ্ছে করল না। এবার সে মুক্তি নিয়ে মুক্তি দিয়েও যাবে। চিরকালের জন্য ত্যাগ করবে এই ঘর, এই সংসার, এই অসুস্থ মানুষটাকে। দু হাত মুঠো করে হাত করার মতো করে নিজ সম্মুখেই ধরল আহি। দু হাতে তার চিকন দুটো স্বর্ণের বালাতে অগ্নিচক্ষুতে কিছু সময় চেয়ে রইল। তারপর এক মুহূর্ত সময় নিল না সে বালা দুটো খুলে ফেলতে। রবিনা তালুকদার আতকে উঠল। সে খানিকটা টের পেয়ে গেছে বালা দুটো খুলে ফেলার কারণ। আহির কাছে এসে বাধা দিতে নিলে আহি ছিটকে সরে গিয়ে টি টেবিলের উপর বালা দুটোখানা রাখল। হুমায়ুন তালুকদার, হ্যারি, হীরা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। রমার চোখ বেয়ে অঝরে পানি ঝরছে। বলা বাহুল্য, হ্যারি হীরার চোখ দুটো চিকচিক করছে। হুমায়ুন তালুকদারের বুক অনুতাপের আগুনে পুড়ছিল। কারণ তিনিও যে এক কন্যা সন্তানের বাবা। অনেক বড় অন্যায় হয়ে গেছে তাদের দ্বারা। নিঃস্বার্থে মগ্ন থেকে কখনই এই মেয়ে বা এই মেয়ের পরিবারের কথা ভাবা হয়ে ওঠেনি। কখনো খেয়াল করা হয়নি নিজ ছেলের বর্বরতা। রবিনা তালুকদার শত বাধা দিয়েও আহিকে আটকাতে পারল না। আহি বালা দুটো খোলার পর কানের ছোট্ট দুলজোড়া, গলায় থাকা চিকন স্বর্ণের হার সহ নাকফুলটাও খুলে ফেলল। নাকফুল খোলার পর মুহূর্তেই প্রবল অস্থিরতা চেপে ধরল হ্যাভেনকে। পুরো শরীর ঘেমে একাকার অবস্থা তার। এতটা সময় সে যতবার কিছু বলতে চেয়েছে, যতবার কিছু করতে চেয়েছে, অদৃশ্য এক বাধা, অদৃশ্য এক অনুতাপ আটকে দিয়েছে তাকে। কিন্তু যেই মুহূর্তে আহি ক্ষিপ্ত হয়ে স্বামীর দেওয়া সকল চিহ্ন খুলতে শুরু করলো, সেই মুহূর্তেই তার অস্থিরতার মাত্রা বেড়ে গেল 4 গুণ। বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে তার। মস্তিষ্ক শূন্য শূন্য লাগছে। পুরো পৃথিবীটা কেমন যেন ঘুরছে। চারদিকে অন্ধকার নেমে আসছে ক্রমাগত। তাহলে কি সে ঢলে পড়বে পৃথিবীর বুকে? তাহলে কি আবারও পুরনো ঘটনার পুনরাবৃত্তি ঘটতে চলেছে? খুবই নৃশংসভাবে। এত বেশি অসহনীয় যন্ত্রণা কেন হচ্ছে তার? কেন মনে হচ্ছে পৃথিবীর সব থেকে বড় সম্পদটাই আজ হারাতে বসেছে সে? এত বেশি দহন কেন হচ্ছে তার বক্ষস্থলে? এক কাপড়ে বাড়ি ছাড়ল আহি। শত জোর করেও রুবিনা তাকে আটকাতে পারেনি। হ্যারি হীরাকে হুমায়ুন তালুকদার যেতে বললেও আহি ক্রোধান্বিত সরে বলেছে তার পিছু কেউ নিলে সে ক্ষণেই সে নিজেকে শেষ করে দেবে। তাকে শত চেষ্টা করেও শত জোর দিয়েও আজ ফেরানো যাবে না। যদি কেউ ফেরায় তাহলে লাশ হয়ে বেরিয়ে যেতে খুব একটা সময় সে নেবে না। ভয়ে হ্যারি হীরা দুজনে চুপসে গিয়ে সদর দরজার বাইরে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে বিক্ষিপ্ত আহির চলে যাওয়া দেখল। কয়েক সেকেন্ডের মাঝে রমা, রুবিনা তালুকদার, হুমায়ুন তালুকদার ছুটে এলেও আহিকে আর পেল না। তার আসার পূর্বে সিএনজিতে উঠে পড়েছে আহি। শুধু নির্বাক দৃষ্টিতে মেন রাস্তার দিকে তাকিয়ে থাকতে হলো হ্যারি হীরাকে। তারা তিনজনে অশ্রুসিক্ত নির্বাক দৃষ্টি মেলল রাস্তার দিকে। কিন্তু তারা কি জানে সকল অভিযোগ, সকল পাপের ভিড়ে চাপা পড়ে গিয়ে তাদের একমাত্র পুত্র সন্তান জ্ঞানশূন্য হয়ে ঢলে পড়েছে গৃহতলে? একটি মাত্র পুত্র সন্তান হুমায়ুন তালুকদারের, একটি মাত্র পুত্রবধূ। সুখের সংসার ভরা সংসারের পরিবর্তে সংসার নেমে এলো দুঃখ, অশান্তির সাথে শোচনীয় অবস্থা। ছেলের চেক আপ চলছে। জ্ঞান ফেরার পর কোনো প্রকার অশান্তির সম্মুখীন যেন হতে না হয় তাই হসপিটালে নিয়ে যাওয়া হয়নি। অপরিচিত কোনো ডক্টরের শরণাপন্নও হয়নি। হ্যাভেনের বন্ধুমহলেরই একজন ডক্টরকে নিয়ে আসা হয়েছে। মাথায় পানি দিয়ে শরীর মুছে দেওয়ার ফলে জ্ঞান ফিরে হ্যাভেনের। জ্ঞান ফিরতে কেমন আকুল দৃষ্টি নিক্ষেপ করে চারদিকে। শেষে নিরাশ হয়ে চোখ বুজেও ফেলে। বুক চিরে বেরিয়ে আসে দীর্ঘ এক নিঃশ্বাস। মস্তিষ্কে অনবরত বাজতে থাকে আহির বলা প্রতিটি তিক্ত সত্যবাণী। মেয়েটি শুধু তিক্ত বাণী শুনিয়ে যায়নি, বরং চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছে তার অপারগতাকে। হ্যাঁ, নিজ স্ত্রীকে যোগ্য সম্মান, যোগ্য ভালোবাসা দিতে ব্যর্থ হয়েছে সে। ব্যর্থ হয়েছে স্বামী হিসেবে, ব্যর্থ হয়েছে বাবা হিসেবে। সে আহির দিকে মাত্র একটি আঙ্গুল উঠিয়েছিল, কিন্তু বাকি 4টা আঙ্গুল যে নিজের দিকে নিজেই নিজের অজান্তে তাক করেছিল টেরই পায়নি। আহি সে বাকি 4টা আঙ্গুল ঠিক স্বচক্ষে দেখিয়ে দিয়েছে। শুধু তাকে নয়, তার পরিবারের প্রত্যেকটি ব্যক্তিকে দেখিয়ে দিয়ে গেছে। আসল অপরাধী খুব নিখুঁতভাবে চিহ্নিত করেও গেছে। একটুও খুঁত রাখেনি। অনুতপ্ততায় বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে হ্যাভেনের। সত্যি যদি একটু স্বাভাবিক সে থাকতো, তিক্ত অতীতকে বর্তমানে টেনে না আনতো, জোরপূর্বক মেয়েটাকে নিজের জীবনে যখন নিয়েই এসেছিল সম্পর্কটাকে সম্মানের সঙ্গে যদি গ্রহণ করত, নিজের বউয়ের প্রতি একটু যত্নশীল যদি হতো, আজ এই দিন দেখতে হতো না। নারীর সব সার্থকতা যেমন মা হওয়াকে কেন্দ্র করে, পুরুষের সার্থকতাও তো বাবা হওয়াকে কেন্দ্র করে। তাহলে সে কেন রূপসার আঘাতকে বয়ে বেড়াচ্ছিল?
হোঁচট খেয়ে পড়ে গিয়ে কেন ওঠার চেষ্টা করেনি সে? আহির গর্ভে তার অংশ স্বল্প দিন ঠাঁই পেয়েছিল। এই স্বল্পতা দীর্ঘও তো হতে পারত। কেন সে মেয়েটিকে ভালোবাসল না? ভালোবাসাবিহীন তার সন্তানও যে অভিমান করে তার কাছে এলো না। ভালোবাসাবিহীন কোনো কিছুই যে চিরস্থায়ী হয় না। কেন সে একটি বারের জন্য নিজের করা অন্যায়, নিজের করা ভুলগুলো টের পেল না? কেন সে ভালোবাসা আর তার বিবাহিত স্ত্রীকে? বুকের ভেতরটা জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে হ্যাভেনের। এমন জ্বলন্ত মুহূর্তে চেক আপ করার জন্য যখন হ্যাভেনের চোখ দেখার জন্য এগিয়ে যায় ডক্টর মারুফ, হ্যাভেন তখন ক্ষিপ্ত হয়ে তাকিয়ে মারুফের কলার চেপে ধরে, চিৎকার করে বলে ওঠে, এই ডাক্তার, এমন কোনো ওষুধের নাম লিখে দে যে ওষুধ সেবন করলে বউর সাথে স্বাভাবিক সম্পর্ক গড়ে তোলা যায়। হ্যাভেনের এমন আজগবি কথাবার্তা শুনে ভ্যাবাচাক্কা খেয়ে গেল মারুফ। যদিও সে একজন মনোরোগ বিশেষজ্ঞ, তবুও হ্যাভেনের এহেন আচরণে না হেসে পারল না। হ্যাভেনের হাত সরানোর চেষ্টা করতে করতে জোরপূর্বক হাসিটা চেপে রেখে বলল, ভাই কলার ছাড়, আগে তোর পুরো সমস্যার কথা তোর মুখে শুনি, তারপর সমাধান দিচ্ছি। এই শালা, কি বললাম শুনিস নাই? বউয়ের সাথে স্বাভাবিক সম্পর্ক গড়ে তোলা যায় কোন ওষুধ সেবন করলে, নাম বল। হ্যারি হীরা হ্যাভেনকে শান্ত করার জন্য ছুটে বিছানার পাশে এলো। হ্যারি হ্যাভেনের কাঁধ স্পর্শ করতেই হ্যাভেন মারুফের কলার চেপে ধরা অবস্থায় হ্যারির দিকে রক্তিম দৃষ্টি নিক্ষেপ করলো। হ্যারির মুখটা ভীষণ ছোট হয়ে গেল। তখন হ্যাভেনকে ছেড়ে দিয়ে সে মাথা নিচু করে ঠায় দাঁড়িয়ে রইল পাশে। হীরাও চুপচাপ দাঁড়িয়ে আছে। ভাইদের থেকে দৃষ্টি সরিয়ে আবারও মারুফের দিকে দৃষ্টি ফেলল হ্যাভেন। এবার সকল অস্থিরতাকে বর্জন করে কেমন আকৃতি ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে হ্যাভেন। মারুফ এক ঢোক গিলে ঠোঁটের কোণে জোরপূর্বক হাসিটি বজায় রেখে কিছু বলতে নিবে তার আগে হ্যাভেন আবারও বলল, এই ডাক্তার, এমন কোনো ওষুধের নাম লিখে দে যা সেবন করলে বউয়ের প্রতি প্রেম ভালোবাসা উৎপন্ন হবে। এ কি পাগলামি কথাবার্তা? বউয়ের সাথে স্বাভাবিক সম্পর্ক গড়ে তোলার জন্য ওষুধ সেবন করবে হ্যাভেন তালুকদার? বউয়ের প্রতি প্রেম ভালোবাসা উৎপন্ন করার জন্য কোনো সায়েন্টিস্ট ওষুধ তৈরি করেছে বলে তো জানা নেই ডক্টর মারুফের। তাহলে তার এমপি বন্ধু এসব কী ভুলভাল বকছে? সে যাই হোক না কেন, কোনো সায়েন্টিস্ট যদি এমন কোনো ওষুধ উৎপন্ন করতে নাও পারে, হ্যাভেন তালুকদারের বংশধরকে দিয়ে হলেও এই অসাধ্যকে সাধন করা চাই। কেসে উঠল মারুফ, বলল, আমার মনে হয় বিষয়টা যখন তোর মাথা থেকেই বেরিয়েছে, তখন তুই না পারলেও এই অসাধ্য সাধন তোর ছানাপোনা দ্বারাই সম্ভব হবে। রুবিনা তালুকদার চোখের সামনে আবারও ছেলের এমন উদ্ভট আচরণ দেখে হাউমাউ করে কেঁদে উঠলেন। হুমায়ুন তালুকদার বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ধমকে উঠলেন, বললেন, আহ রুবিনা, কান্নাকাটি থামাও, নয়তো এই ঘর ছেড়ে বেরিয়ে যাও। স্বামীর ধমককে এবার ঢুকলে কেঁদে উঠলেন রুবিনা তালুকদার। হ্যারি তার কাছে গিয়ে তাকে সান্ত্বনা দিতে নিতলেই হ্যারির বুকে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। হ্যারি তার মাথায় হাত বুলিয়ে বলতে থাকলো, কিছু হবে না বড় মা, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক করে নেব আমরা। রুবিনার ক্রন্দন ধ্বনিত শুনতে পেয়ে মারুফের আর মজার মোড রইল না, তাই বিষয়টা সিরিয়াসলি নিয়ে বলল, তুই শান্ত হয়ে আমার কথা শোন, পাগলামি করিস না, আমাকে তোর ট্রিটমেন্ট করার সুযোগ দে, সব ঠিক হয়ে যাবে। ভাবির সাথে তোর সম্পর্ক স্বাভাবিক হয়ে যাবে, ছাড় আমায়, আমাকে আমার কাজ করতে দে। না, ছাড়বো না, তুই তো ডাক্তার, বাবার টাকা খরচ করে ডাক্তারি বিদ্যা শিখেছিস, আজ আমি দেখতে চাই তুই কেমন বিদ্যা শিখেছিস। আমি আমার রোগ বলবো আর তুই লিখবি প্রেসক্রিপশন। সম্পূর্ণ স্বাভাবিকভাবে আমার বউকে ফিরিয়ে আনতে চাই আমি। বউ যদি আমার না ফেরে রে, মেরে দিব তোকে আমি। চোয়াল শক্ত করে ঘাড় ঘুরিয়ে রক্তিম চোখে দাঁত চিবিয়ে চিবিয়ে কথাগুলো বলল হ্যাভেন। মারুফ দাঁত কেলিয়ে হেসে দিল, বলল, দোস্ত, সত্যি বলছি, তুই আমাকে ছাড়। ওষুধ না দিতে পারলেও আমি যেহেতু বিবাহিত, সেহেতু অনেক ধরনের প্রাকৃতিক টিপস দিতে পারবো। এটুকু বলেই থেমে গেল মারুফ। রুবিনা আর হুমায়ুন তালুকদারের জন্য বেশি মুখ খুলল না। হাজার হলেও বাবা মা সমতুল্য তারা। এইটুকুই মুখ ফসকে বলে বেশ লজ্জা লাগছে তার। তার কথা শুনে হ্যাভেন তাকে ছেড়ে দিল। কেমন যেন চোখ মুখ মিলিয়ে গেল তার। তবে বুঝল ভেতরে ভীষণ ঝড় উঠেছে। সে ঝড় কালবৈশাখী ঝড়ের থেকে কম নয়। আর এই ঝড় ততক্ষণ থামবে না যতক্ষণ না তার অর্ধাঙ্গিনীকে কাছে না পাবে সে। হ্যারিকে চোখের ইশারে কিছু বোঝালো মারুফ। কয়েক সেকেন্ডের মধ্যেই সকলে রুম ত্যাগ করলো। রুমে রয়ে গেল শুধু হ্যাভেন, হ্যারি আর মারুফ। প্রায় 1 ঘন্টা নাগাদ আলোচনা চলল তাদের ভেতর। মস্তিষ্কে অতিরিক্ত চাপ পড়ায় সেন্সলেস হয় হ্যাভেন।
যেদিন রূপসার সঙ্গে জিসানকে অন্তরঙ্গ অবস্থায় দেখিয়েছিল সেই দিনই প্রথম চাপটা পড়েছিল মস্তিষ্কে। বিশ্বাসঘাতকতার কাছে পরাজিত হয়েছিল তার মন মস্তিষ্ক দুটোই। কিন্তু ভালোবাসার কাছে কি করে পরাজিত হবে সে? রূপসা তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। একই সঙ্গে ভালোবাসার মানুষ এবং প্রিয় বন্ধুর করা বেইমানির শিকার হয়েছিল সে। সেই ধাক্কাটা তার কাছে ভীষণ যন্ত্রণার হলেও আহির দেওয়া ধাক্কাটা ছিল ভীষণ অসহনীয়। অতীতে বিনা দোষে শাস্তি ভোগ করেছিল সে, বর্তমানে দোষের অন্ত নেই তার। এই দোষ এই পাপ প্রতিনিয়ত কুড়ে কুড়ে খাবে তাকে। যে নারী বিশ্বাসঘাতকতা করেছে, যে নারী বেইমানি করেছে তাকে ছেড়ে থাকা, তাকে ভুলে থাকা সম্ভব, কিন্তু যে নারী ভালোবাসা যত্ন দিয়ে আগলে রেখেছিল তাকে ছেড়ে থাকা, তাকে ভুলে থাকা কি আদৌ সম্ভব? রূপসা তার সাথে বেইমানি করেছিল, সেই বেইমানির জন্য তাকে ভয়ঙ্কর শাস্তি ভোগ করতে হয়েছে। আহিত বেইমানি করেনি, বরং তার সকল হিংস্রতাকে দিনের পর দিন সহ্য করেছে, তাকে দিনের পর দিন আগলে রাখার চেষ্টা করেছে, ভালোবাসা ভরিয়ে দিতে চেয়েছে। তবে সেই ভালোবাসার বিনিময়ে তাকেও তো শাস্তি দেওয়া উচিত। বেইমানির শাস্তি যেমন ভয়ঙ্কর হয়, ভালোবাসার শাস্তিও তো ভয়ঙ্কর হওয়া উচিত। বেইমানির শাস্তি যেমন ভয়ঙ্কর, বেইমানি দিয়ে পুষিয়েছিল ভালোবাসার শাস্তিও তো ভয়ঙ্কর ভালোবাসা দিয়ে পোষানো উচিত। কিন্তু তার যে ধৈর্য ভীষণ কম। ধৈর্য ধারণ করে ঠান্ডা মস্তিষ্কে ভালোবাসা দিয়ে ওই মেয়েটাকে কী করে নিজের নিয়ন্ত্রণে আনবে? ক্রমশ অস্থিরতা আক্রমণ করতে থাকলো তাকে। বিছানায় আধশোয়া হয়ে বসে অস্থিরতায় ডুবে আছে হ্যাভেন। তার বাম পাশে হ্যারি অত্যন্ত চিন্তিত ভঙ্গিতে বসে আছে। ডান পাশে মারুফ মরে বসে বিছানায় কনুই ভর করে দু হাতের উপর মাথা ঠেকিয়ে চিন্তা করে যাচ্ছে সমস্যার সমাধান করার। একদিকে সে একজন চিকিৎসক, অন্যদিকে হ্যাভেনের বন্ধু, দুয়ে মিলিয়ে দায়িত্বটা ভীষণ সিরিয়াস। এর মধ্যে মারুফ হ্যাভেনকে বসে এনেছে। হ্যাভেন মারুফকে কথাও দিয়েছে সে তার এই বাজে অসুখের চিকিৎসা করবে। যে অসুখের জন্য তার বউ তাকে ঘৃণা করে, যে অসুখকে কেন্দ্র করে তার বউ তাকে নিজ সন্তানের হত্যাকারী অভিযোগ করে গেছে, সেই বিশ্রী অসুখের চিকিৎসা সে অবশ্যই করবে। অবশ্যই সে তার বউকে দেখিয়ে দেবে তার মন মস্তিষ্ক কোনোটাই আর অসুস্থ নেই। সবশেষে অঢেল ভালোবাসা দিয়ে সম্মানের সাথে বউকে ঘরে তুলে প্রমাণ করে দেবে সে কাপুরুষও নয়। সকলের ভাবনা চিন্তার অবসান ঘটল মারুফের বিচলিত কণ্ঠস্বরে। হ্যারি, এক্ষুনি ভাবিকে কল কর এবং বল হ্যাভেন তার চলে যাওয়া মেনে নিতে না পেরে ভীষণ অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছে। এও বল তুই নিজে তাকে নিতে যাবি। সিএনজি থেকে নামতেই আজম খান দ্রুত এগিয়ে এসে ভাড়া মিটিয়ে মেয়ের কাজ চেপে ধরলেন। সিএনজিতে থাকা অবস্থাতেই সিএনজি ড্রাইভারের ফোন থেকে বাবাকে ফোন দেয় আহি। বাবা মা ব্যাকুল হয়ে মেয়ের জন্য অপেক্ষা করছিল। তাদের আদরের প্রথম সন্তান আহি। হয়তো কোটিপতি নয় তারা, তবুও জন্মের পর থেকে মেয়ের কোনো চাওয়া অপূর্ণ রাখেনি। সবচেয়ে বড় কথা, ভালোবাসা আদর যত্নে ত্রুটি রাখেনি। আদরে সেই সন্তানকে যখন জোরপূর্বক শহরের এক নেতার ছেলে বউ করে ঘরে তুলল, ইচ্ছা থাকা সত্ত্বেও প্রতিবাদ করতে পারেনি। বড় ঘরে তাদের মেয়ে সুখী হবে এই ভেবে খুশি হলেও বড় ঘরে যাওয়ার পদ্ধতিতে খুবই দুঃখ পেয়েছিল তারা। উপায় না থাকায় কিছু করতে পারেনি কখনো। কিন্তু মেয়ে ফিরে আসার খবর পেয়ে তাদের বুক থেকে পাথর নেমে গেছে। বাবা মা হয়ে সন্তানকে রক্ষা করতে না পারার অপরাধ বোধ যে তিলে তিলে শেষ করে দিচ্ছিল তাদের। বাবাকে পেয়ে বুক ভেঙে চোখ ফেটে কান্না বেরিয়ে আসতে চাইল আহির। কিন্তু তাকে যে কাঁদলে চলবে না, নিজেকে শক্ত রাখতে হবে। অনেক কঠিন সময় পাড়ি দিতে হবে এখন তাকে। লড়াই করতে হবে, নিজের আত্মসম্মানকে গড়ে তোলার লড়াই, নিজের মর্যাদা রক্ষা করার লড়াই, সর্বোপরি নিজের প্রতি হওয়া সকল অন্যায়ের জন্য অন্যায়কারীর বিরুদ্ধে লড়াই। একদিকে প্রিয়, অপরদিকে অপ্রিয়, একদিকে ভালোবাসা, অন্যদিকে ঘৃণা। এই লড়াই যে ভীষণ কঠিন। নিজেকে তৈরি করতে হবে, তাকে প্রস্তুত করতে হবে নিজেকে। প্রিয়র চেয়েও অপ্রিয় ওই মানুষটার অপরাধের সঠিক শাস্তি প্রদানের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। অনুভূতিকে আঘাত করার মতো বড় শাস্তি পৃথিবীতে আর দুটি হতে পারে না। তার হিসেবে যদি খুব একটা ভুল না হয়, তবে সে সময় এসে গেছে খুব শীঘ্রই। তার প্রতি হওয়া সকল অন্যায়ের জবাব পাবে ওই ভালোবাসায় ঘেরা ঘৃণ্য মানুষটা। বাড়িতে ঢুকতেই ছোট বোন দৌড়ে এসে ঝাপটে ধরল। শরীর দুর্বল থাকায় টাল সামলাতে না পেরে 2 কদম পিছিয়ে গেল আহি। তবুও বোনকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে কেঁদেই ফেলল। বোনের গালে চুমুতে চুমুতে ভরিয়ে দিল। শক্ত করে জড়িয়ে ধরে ভাঙা আওয়াজে বলল, আমার অনা, আমার অনা কত বড় হয়ে গেছে আমার অনা। ও আপু, 2 বছর কি অনেক বেশি সময়? আমার অনা বড় হয়ে গেল আর আমি দেখতেও পারলাম না। আপু বলেই ডুকরে কেঁদে উঠল অনা।
আহির মা সাজে এসে দু মেয়েকে একসঙ্গে জড়িয়ে ধরে স্বামীর দিকে তাকিয়ে ভেজা গলায় বলল, দেখেছ আমার পাগলি মেয়েদের কাণ্ড, এইভাবে কেউ কাঁদে? দেখি অনা শর্ত দেখি, আমার কলিজাটার মুখটা দেখি ভালো করে। অনা চোখের পানি মুছে সরতেই আহি ঠোঁট ফুলে আম্মু বলে ডুকরে কেঁদে উঠল। সাজিও মেয়েকে বুকে জড়িয়ে অনেক সময় কাঁদল। বলল, মারে, আমার প্রতিটা রাত নির্ঘুম ছিল। তোর আব্বু গত 2 বছর ধরে খাওয়া দাওয়া একেবারেই কমিয়ে দিয়েছে। মানুষটা ভিতরে ভিতরে খুব অপরাধ বোধে ভোগে। আমরা কেউ ভালো ছিলাম না রে মা। সাজে মেয়েটার ঘরে নিয়ে বসতে দাও, খেতে দাও, কথা বলার অনেক সুযোগ পাবে। যাও ঘরে যাও। আহিমাকে শক্ত করে জড়িয়ে বুকে মাথা রেখে বাচ্চাদের মতো ফোপাচ্ছে। সাজি মেয়ের এমন ফোপানোতে চমকে মাথায় হাত বোলাতে বোলাতে প্রশ্ন করল, সোনা মা, ও মা, কী হয়েছে? এমন করে কান্না করো কেন? মায়ের কোলে ফিরে কাঁদতে হয় না তো মা, হাসতে হয়। মা মেয়ের আবেগী মুহূর্তে আজম খান খেয়াল করলো আহির পরনে শুধু শাড়ি, একটা গয়না গায়ে নেই, এমনকি নাকের ফুলটা অবধি নেই। সাজিয়ে মেয়ের মুখ তুলে আদর করতে গিয়ে নাক খেয়াল করলো, সঙ্গে সঙ্গে আতকে উঠে বলল, আহিরে, এটা কি? আহি মায়ের আতকে ওঠার কারণ বুঝতে পেরে থেমে গেল। আচমকে কান্না থামিয়ে মায়ের থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে ঘরের দিকে চলে গেল। সাজি 2 মেয়ের জন্য খাবার বেড়ে টেবিলে রাখছে। অনেক দিন পর ঘরটাকে ভরপুর লাগছে। 2 সন্তান তার, অথচ 2 বছর এক সন্তান কাছছাড়া ছিল। মায়ের মন যে কতখানি উতলা হয়েছিল তা বোধহয় ভাষায় প্রকাশ করতে পারবে না সাজি। আগে মেয়েকে প্রাণ ভরে খাওয়াবে, 2 চোখ ভরে চেয়ে দেখবে, তারপর মেয়ের যদি ইচ্ছে হয় কি হয়েছে বলতে, তবে সে শুনবে। নিজে থেকে মেয়েকে কোনো প্রশ্ন করে কষ্ট সে আর দেবে না। আহে গোসল করে বের হতেই দেখতে পেল অনা বাথরুমের সামনে দাঁড়িয়ে আছে। বোনটা কেমন বড় হয়ে গেছে, 6-এ পড়ে এখন। পরনে মেরুন রঙের ভাটিকা 3 পিস, চুলগুলো ঘাড় ছেড়ে পিঠে পড়েছে। আহির মনে হচ্ছে তার অগোচরে বোনটা কত বড় হয়ে গেল। মুচকি এসে বোনের মাথায় হাত বুলিয়ে কপালে চুমু খেয়ে বলল, চল, খুব খিদে পেয়েছে। অনাও খুব খুশি হয়ে বোনের হাত চেপে ধরে খাবার রুমে চলে গেল। খেতে বসেছে কেবলই তখনই আজমের ফোনে অচেনা এক নাম্বার থেকে কল এলো। রিসিভ করতেই হ্যারি পরিচয় পর্ব সেরে আহির কথা জিজ্ঞেস করলো। আজম মেয়ের দিকে তাকাতেই দেখল আহি চিন্তিত ভঙ্গিতে তার দিকে চেয়ে আছে। অপেক্ষা না করে ফোনটা মেয়ের দিকে এগিয়ে দিল আজম। আহিও কোনো বাক্য বিনিময় না করে ফোনটা নিয়ে কানে দিল। হ্যালো, কে? ভাবিমা, আমি হ্যারি। তুমি তো চলে গেলে। এদিকে ভাইয়া খুব অসুস্থ হয়ে পড়েছে, হসপিটালে ভর্তি, বারবার তোমার নাম নিচ্ছে। আমি এক্ষুনি তোমাকে নিতে আসছি, তুমি তৈরি থেকো। তাচ্ছিলের হাসি হাসল আহি। নিজের ভেতর পুষে রাখা দীর্ঘ নিঃশ্বাসটুকু ছেড়ে বলল, অসুস্থ হয়েছে, মরে তো যায়নি। এত উত্তেজিত না হয়ে ট্রিটমেন্টের ব্যবস্থা করো। আর হ্যাঁ, এমপি সাহেবকে বলে দিও, গায়ের জোরে আমাকে নিতে পারলেও বুদ্ধির জোরে কখনোই পারবে না। এটাও বলে দিও আমাকে গায়ের জোর ছাড়া আর কোনো জোরেই তার কাছে নিতে পারবে না। সেটার জন্য মাথায় যে ঘিলুর প্রয়োজন সেটা অন্তত তোমার বড় ভাইয়ের নেই। আশা করি নেক্সট কেউ আমাকে বিরক্ত করবে না। আমি অপেক্ষায় রইলাম তোমার ভাইয়ের নয়, ডিভোর্স পেপারের। বলেই ধুম করে ফোন কেটে সুইচ অফ করে দিল আহি। আহির সাথে ফোনালাপ শেষে মুখটা বেশ কাচুমুচু করে বসে রইল হ্যারি। ফোনে লাউড স্পিকার বাড়ানোর ফলে সমস্ত বাক্যই শুনতে পেয়েছে হ্যাবেন এবং মারুফ। হ্যাবেন ভ্রু কিঞ্চিত কুচকে তাকিয়ে আছে হ্যারির দিকে। মারুফ গভীর চিন্তায় মগ্ন। বেশ খানিকটা সময় অতিবাহিত হতেই হ্যারির দিকে দৃঢ় দৃষ্টি নিক্ষেপ করল হ্যাবেন। প্রশ্ন করল, বাপের বাড়ি গিয়ে তার সাহস খুব বেশি বেড়ে গেছে মনে হয়? হ্যারি তখন বলতে ইচ্ছে করলো, বাপের বাড়ি গিয়ে নয়, বরং শ্বশুর বাড়ি থাকাকালীনই সাহসটা জন্ম নিয়েছে। শত হোক তরুণ এমপি সাহেবের অর্ধাঙ্গিনী সে। সাহস না থাকলে চলে নাকি? এখন দেখো এই সাহস তোমায় কোন অবধি নিয়ে যায় ভাই সাহেব। কিন্তু সে উচ্চ বাক্যে কিছু বলার পূর্বেই মারুফ বলল, আরে, নারী জাতির ধর্মই এটা দোস্ত। বরের সাথে রাগারাগি করে বাপের বাড়ি যাবে আর ভয় দেখানোর জন্য ডিভোর্স করবে, কিন্তু যে ডিভোর্স দিতে যাবি অমনি কান্নাকাটি করে বন্যা বইয়ে দেবে। আমি ডিভোর্স দিতে যাব? তোর মনে হয় আমি ওকে ডিভোর্স দিব? বলেই চোখ কটমট করে তাকালো। দিবি না তাহলে কি দরকার ছিল মেয়েটার অসহায় মুহূর্তে ডিভোর্সের নাম নেওয়ার? সে সময় আমি দিশেহারা ছিলাম মারুফ, আমার মাথা কাজ করছিল না। আচ্ছা, যা হয়েছে তা নিয়ে হিসাব নিকাশ করে লাভ নেই, বরং কীভাবে ভাবিকে ফেরানো যায় সেটা ভাব। আর শোন, ভাবিকে ফেরানোর আসল মন্ত্র হচ্ছে সম্মানের সঙ্গে প্রেমিক পুরুষ হওয়া, এক সমুদ্র ভালোবাসা তার পদস্থলে উজাড় করে দেওয়া, তাকে বোঝানো তুই তাকে ছাড়া শূন্য,
তুই তাকে ছাড়া পুরোপুরি দেবদাস। আর কোনো প্রকার জোর জবরদস্তি দিয়ে নয়, প্রেম ভালোবাসা দিয়ে বাঁধার চেষ্টা কর, তবেই সাকসেস হবি। শুধু হ্যারির দিকে তাকিয়ে খানিকটা অভিমানী সুরে বলে উঠল, আমার মাথায় না হয় ঘিলু নেই। তার মাথায় তো খুব ঘিলু। তাহলে সে কেন মেডিসিনগুলো সঙ্গে নিল না? সে যে অসুস্থ এটুকু খেয়াল কি তার নেই? মেজাজ দেখিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। হ্যারি কিছু বলতে নিবে তার পূর্বে মারুফ আবারও ব্যঙ্গ করে বলল, তোর বউ মনে হয় আনন্দে আত্মহারা হয়ে বাড়ি ছেড়েছে। যে খুশির ঠেলায় সেজেগুজে খাদ্য পানীয় ওষুধপত্র সব খেয়াল করে করে সঙ্গে নিয়ে যাবে। রাগ করেছে, বাধা নেই। বর ভুল করেছে, শাস্তি দিক, বাধা নেই। কিন্তু নিজের ব্যাপারে এটুকু বেখেয়ালি করলে অবশ্যই আমি বাধা হয়ে দাঁড়াবো মারুফ। সেদিন না হয় সে জানতো না, তাই বৃষ্টিতে ভিজেছে। আজ সে জানে সে কতটা অসুস্থ। তাহলে মেডিসিন কেন সঙ্গে নিল না, এই কৈফিয়ত তাকে দিতেই হবে বলেই বিছানা ছাড়তে উদ্যত হলো হ্যাভেন। মারুফ আটকে ওঠে, তার হাত আটকে প্রশ্ন ছুড়ল, তুই কি একেবারে জন্যই বউটাকে হারাতে চাইছিস? উল্টাপাল্টা কথা বলে মাথা বিগড়াবি না তো মারুফ, আমি তাকে নিতে যাচ্ছি। উল্টাপাল্টা বলছি না, আমি বলছি তুই আজ রেস্ট কর। ভাবিও কিছুদিন বাবার বাড়ি থাকুক, মনটা ফ্রেশ করুক, মাথা ঠান্ডা হোক, রাগ অভিমান পড়ে যাক। তারপর তুই ওনাকে গিয়ে নিয়ে আয়। সে অবধি তুই নিজের ট্রিটমেন্টও কর। এতগুলো দিন আমার অসুস্থ বউটাকে বিনা চিকিৎসায় একা ফেলে রাখবো আমি? চোখ কটমট করে তাকিয়ে দাঁত চিবিয়ে চিবিয়ে কথাটা বলল হ্যাভেন। হ্যাভেনের এহেন আচরণ এবং বাক্যে বিড়বিড় করে মারুফ বলল, ওরে আমার বোয়ালারে ব্যাটা সাইকো! বউয়ের ওপর টর্চার করার সময় এই দরদ কোথায় ঘাপটি মারছিল? বউয়ের প্রতি অন্যায় করার সময় এই দরদগুলো উপচে উঠলেই তো কাজ হতো। ভাইয়া, তুমি চিন্তা করছো কেন? ভাবিকে মেডিসিনগুলো আমি বা হীরা পৌঁছে দেব, তাহলেই তো হবে। হ্যারির কথায় খানিকটা শান্ত হয়ে বসল হ্যাভেন। মারুফও হ্যাভেনের হাত ছেড়ে বলল, হ্যাঁ, আমিও সেটাই বলতে চাচ্ছি। তুই ভাবিকে মেডিসিনগুলো পাঠিয়ে দে, নিজেও রেস্ট কর। দুজনেই আলাদা থেকে নিজেদেরকে একটু সময় দে। নিজের চিকিৎসাও করাতে থাক, কটা দিন যাক, দেখ পরিস্থিতি ঠিক কী দাঁড়ায়। হ্যারি হীরা দুজন একসঙ্গে গিয়েছিল আহির বাবার বাড়ি। সেখানে তাদের দুজনের আদর যত্নের কোনো ত্রুটি রাখেনি কেউ। পেট পুড়ে খাইয়েই তবেই ছেড়েছে দু ভাইকে। সাথে বড় ভাইয়ের অবস্থা শুনে সকলে ভড়কে গেছে। তবে একটুও মন গলেনি আহির। সব শুনেও কাট গলায় সে বলে দিয়েছে, এসব নাটক করে লাভ নেই। ভালো ভালো এমপি সাহেবকে ডিভোর্স পেপার পাঠিয়ে দিতে বলবা। আমি চাইলেও এ ব্যাপারে আগাতে পারছি না। কপাল খারাপ কি না, এমপির বিরুদ্ধে কেস কেউ নিতে চাইবে না। এখানে তো একটা সংসার ভাঙনের বিষয়, সেক্ষেত্রে আমি আগালে তেমন লাভ হবে না, বরং সবাই সে ওনার মতামত, ওনার পারমিশন চাইবে। এর থেকে ভালো বিষয়টা ওনার দিক থেকে এগোক। আহির কাঠিন্য সে রূপের কাছে পরাজিত হয়েছে হ্যারি হীরা। মেডিসিনগুলো নিতে চায়নি, কিন্তু রুবিনা তালুকদারের কথা বলে বুঝিয়ে শুনিয়ে দিয়েছে। আসার সময় আহি শান্ত গলায় এটুকু বলে দিয়েছে, শোনো, যত যাই হোক উনি যে নিজের ট্রিটমেন্ট করাতে রাজি হয়েছে এটুকু শুনে খুশি হলাম। আশা করি নেক্সট ডে কোনো মেয়ে ওনার জীবনে আসলে আমার মতো ভুগবে না। হ্যারি হীরা শুধু নির্বাক দৃষ্টিতে তাকিয়েছিল, প্রত্যুত্তরে কিছু বলতে পারেনি। উঠান পেরিয়ে টিনের গেট পেরোনোর সময় হ্যারি শুধু এটুকু বলে এসেছে, তোমার হাতের খাবার আবার কবে খেতে পারবো ভাবিমা? রোজ নিয়ম করে যত্ন সহকারে বড় মার পর তুমি ওভাবে রেঁধে খাইয়েছ। যাই ঘটুক না কেন, অভিমানের পালা শেষে আমরা আমাদের দ্বিতীয় মাকে সম্মানের সঙ্গে ঘরে ফিরিয়ে নিতে চাই ভাবিমা। মা হারিয়েছে বহু বছর পূর্বে। বড় মায়ের পর তোমার করা যত্নগুলি মনে গেঁথে আছে। বয়সের দিক দিয়ে আমার অনেক ছোট তুমি, কিন্তু সম্মানের দিক দিয়ে তোমার স্থান অনেক উচ্চ ভাবিমা। হীরার চোখ দুটো চিকচিক করছিল, তখন সে কাপা কণ্ঠে এটুকু বলল, আপনি খুব শীঘ্রই ফিরবেন ভাবিমা। বাড়িটা একদম শূন্য শূন্য লাগছে। খুব শীঘ্রই আপনি ফিরবেন, যেভাবে চান সেইভাবেই ফিরবেন, তবুও আপনি ফিরবেন। ওদের দুজনের অমন আকুতি দেখে নিজের আবেগকে আর লুকিয়ে রাখতে পারেনি আহি। ছল ছল চোখে চেয়ে সে বলে, আমার কোনো ভাই নেই। তোমাদের দুজনকে এতগুলো দিন ভাই হিসেবে মেনে এসেছি। শুধু যে ভাই তা নয়, ভাইয়ের থেকেও বেশি কিছু তোমরা। জানো, আমি শুরুতে খুব বিরক্ত হতাম যে এই দামড়া দামড়া ছেলেগুলো আমাকে ভাবি ডাকে। ঠিক আছে, সাথে মা মা কেন করে, কিন্তু একসময় শুয়ে গেছে। সেই সাথে তৈরি হয়েছে ভালো লাগা। আজকাল কাজিন ব্রাদারকে এত সম্মান করতে কজন পারে, বা তার বউকে এত উচ্চ সম্মান কজন দিতে পারে? বর্তমান সময়টাতে তোমাদের মতো এত ভদ্র আদর্শবান দেবর কজন পায় বলো তো? তবে হ্যাঁ, আমার দেবরগুলো ঘরের বাইরে যাই করে বেড়াক না কেন, ঘরের ভিতরে তারা একদম ফেরেশতা।
আহির কথার ইঙ্গিত বুঝতে হীরার খুব একটা সময় লাগলো না। হীরা লজ্জায় মাথা চুলকাচ্ছিল। হ্যারি বোকা বোকা হাসি দিচ্ছিল শুধু। আহিও তখন মুচকি হেসে বলল, ভাইরা, যাই করো না কেন, কোনো মেয়ের জীবন নষ্ট করো না। হ্যারি সাহেবকে নিয়ে আমি তেমন চিন্তিত নই, হীরা সাহেবকে নিয়ে বেশ চিন্তিত বলে ঘাড় উঁচিয়ে হীরার দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলল, ভাই সাহেব, বহু নারীর সংস্পর্শে আসাকে পুরুষত্ব বলে না, বরং এক নারীকে বৈধভাবে বহুভাবে নিজের সংস্পর্শে আনাকে পুরুষত্ব বলে। হ্যারি অত্যন্ত লজ্জিত হয়ে বলল, আমি ওকে বোঝাবো ভাবিমা, তুমি চিন্তা করো না। বিকাল থেকে শুরু করে রাত 11টা অবধি গভীর ঘুমে তলিয়েছিল হ্যাভেন। কেমন খিদে পাচ্ছে তার, সে কি ডিনার করে ঘুমায়নি? আহি কি তাকে খেতে ডাকেনি? শোয়া থেকে উঠে বসলো, পাশে তাকিয়ে আহিকে পেল না, তাই উঠে গিয়ে বাথরুম চেক করে ঘড়িতে সময় দেখে নিল। ভ্রুযুগল কুঁচকে ফেলে ভাবল, রাত 12টার সময় আহির তো বাইরে থাকার কথা নয়, তাহলে সে কোথায়? দরজার দিকে এগিয়ে যেতে যেতে হঠাৎ থমকে গেল। পুরো শরীর জুড়ে কেমন তপ্ত হাওয়ায় স্রোত বয়ে গেল। তার কান দিয়ে গরম ধোঁয়া বেরোচ্ছে। মাথায় কেমন করে যেন এক চক্কর দিল। নেই তো আহি নেই, সে তো চলে গেছে। তার করা অন্যায়গুলো সহ্য করতে না পেরে চলে গেছে সে। তার করা অবহেলাগুলো ভেঙে গুঁড়িয়ে দিয়েছে মেয়েটাকে। এক আকাশ সমান ভালোবেসে একজন মানুষকে আটকে রাখা যায় না, সেখানে তার ভালোবাসার মাত্রা ছিল খুবই নগণ্য, অবহেলার মাত্রা ছিল খুবই জঘন্য। বুকের ভেতর আচমকে কি যেন কামড়ে ধরল। মাথা ঘুরিয়ে মেঝেতেই বসে পড়ল সে। তখনই মনে পড়ল, হ্যারি হীরার তো আহির বাসায় যাওয়ার কথা ছিল। তারা কি ফিরেছে? ফিরলে কেন তার কাছে একবারও আসেনি? কেন জানায়নি আহির অবস্থান? পরক্ষণই মনে পড়ল, সে তো মারুফের দেওয়া সব মেডিসিনগুলো খেয়ে ঘুমিয়েছিল। হয়তো সেখানে স্লিপিং পিলও ছিল, যার ফলে গভীর ঘুমে তলিয়ে গিয়েছিল সে। চারদিকে শুধু শূন্যতা আর শূন্যতা। বুকের ভেতরটা ভীষণভাবে কাঁপছে। নিঃস্ব মনে হচ্ছে নিজেকে, একেবারেই নিঃস্ব। খারাপ জিনিস আমাদের জন্য অমঙ্গল বয়ে আনে, এমন জিনিসের সংস্পর্শ একটু কষ্ট হলেও ত্যাগ করা যায়। কিন্তু যা আমাদের জন্য ভালো, যা আমাদের মঙ্গল বয়ে আনে, তেমন জিনিস দূরে চলে গেলে তা কি সহজে মানা যায়? কাছে থাকতে মানুষটাকে এতটুকু গুরুত্ব দেওয়া হয়নি, অথচ দূরে যাওয়াতে তার গুরুত্ব বুকের ভিতর তীব্র যন্ত্রণা দিয়ে বুঝিয়ে দিচ্ছে ওপরওয়ালা। অদ্ভুত হলেও সত্যি, সে রাগ করতে পারছে না ক্ষিপ্ত হয়ে কোনো অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখাতে। কী করে পারবে? আহি স্বাভাবিকভাবে তো চলে যায়নি। সে চলে যাওয়ার আগে নিঃস্ব করে দিয়েছে তাকে, তার পুরোটাকে দখল করে নিয়ে গেছে। অপরাধীর অপরাধ শুধু চিহ্নিতই করেনি, বরং তাকে গ্রেফতার করেও নিয়ে গেছে, বন্দি করে রেখেছে তার বক্ষস্থলের জেলখানাতে। গায়ে শার্ট জড়িয়ে বোতামগুলো লাগাতে লাগাতে রুমে হাঁটছে, আর বিছানায় যে পাশটায় আহি ঘুমাতো সেই পাশটায় তাকিয়ে দেখছে। কতগুলো রাত এখানটা পড়ে পড়ে অস্থি বিসর্জন দিয়েছে মেয়েটা। কতটা আকুল হয়ে একটুখানি বুকে ঠাঁই পেতে চেয়েছে। ঝড় বৃষ্টির রাতে ঘুমের ঘরে শীতে গুটিসুটি হয়ে মেয়েটা যখন তার বুকের অতি নিকটে মুখ গুজত, মৃদু হেসে সেও তাকে বুকে জড়িয়ে নিত। এটুকু সে কেন করতো জানে না। কখনো তার জাগার পূর্বে বা জাগার পরে দূরে ঠেলে দিত। মেয়েটা কষ্ট পেত। কেন পেত? সে তো জানত তাকে জোর করে বিয়ে করা হয়েছে। জোর করে বিয়েতে ভালোবাসা কেন আশা করেছিল সে ভালোবাসে বলে? এ ভালোবাসাটুকু কতটা সত্যি ছিল তা জানার অধীর আগ্রহ থেকেই তো দূরে সরিয়ে দেওয়া হতো। কখনো ইচ্ছা করতো মেয়েটাকে খুব ভালোবাসতে, কিন্তু কিছু তিক্ত অতীতের বিষাদীয় যন্ত্রণায় সেটুকু সে কখনোই করতে পারত না। যখনই একটুখানি ভালোবাসতে শুরু করতো, তখনই মাথায় নাড়াচাড়া দিয়ে উঠত কেবল একটি বাক্যই, এক ভুল বারবার করিস না হ্যাভেন, দ্বিতীয়বার মুখে চুনকালি মাখিস না। হারানোর ভয় একই যন্ত্রণা দ্বিতীয়বার ভোগ করবে না বলে মেয়েটাকে কাছে টেনেও টানেনি, ভালোবেসেও বাসেনি। তবুও সেই হারিয়েই ফেলল। মেয়েটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, ভালোবেসে আগলে রাখতে জানতে হয়। অবহেলার জিনিস বরাবরই ক্ষণস্থায়ী। যদি তাই হবে, রূপসা কেন তার জীবনে দীর্ঘস্থায়ী হলো না? তাকে তো ভালোবেসে আগলে রেখেছিল। এর উত্তরে বোধহয় এখন পানি ন্যায় স্বচ্ছ। রূপসার প্রতি তার নিখুঁত ভালোবাসা থাকলেও রূপসার ভালোবাসা ছিল আবর্জনায় ঘেরা। উপরওয়ালা বোধহয় তার ভালোর জন্যই রূপসার আসল মুখোশটা টেনে হিস্ট্রি বের করে দিয়েছে। আর যদি রূপসার কালনাগিনীর রূপ না দেখত, তাহলে আহির মতো নিষ্পাপ পবিত্র শুভ্রের ন্যায় রমণী তার কপালে জুটত না। নোংরা চরিত্রের অধিকারীর সঙ্গে আর যাই হোক সারাটা জীবন হাতে হাত রেখে পথ চলা সম্ভব নয়। রূপসার মতো নোংরা চরিত্রের মেয়ে তার জীবন থেকে সরে গেছে, এ যেন উপরওয়ালার কাছে শুকরিয়া জানানো উচিত। আফসোস না করে স্বস্তির শ্বাস ফেলা উচিত। কোনো ধোঁয়াশায় রয়ে যায়নি সে।
এই মুহূর্তে আর অতীত নয়, আর রূপসা নয়। এই মুহূর্ত থেকে সে শুধুই বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে ভাববে এবং চলবে। রূপসার চ্যাপ্টার ক্লোজ। তার বর্তমান ভবিষ্যৎ এক মৃত্যুর শেষ অবধি শুধু একটা নামই থাকবে, আর সে নাম হলো আহি। তাকে ফেরানোর জন্য নিজের সর্বাত্মক ভালোবাসা, সর্বাত্মক চেষ্টা করবে। একবার না বুঝলে 10 বার বোঝাবে, 10 বার না বুঝলে 100 বার বোঝাবে। তবুও তার হৃদয়ের উপলব্ধি বুঝিয়েই ছাড়বে। গভীর এক দীর্ঘশ্বাস ছেড়ে রুম ছেড়ে বেরিয়ে হ্যারি রুমের দিকে পা বাড়ালো হ্যাভেন। ফজরের আজান পড়েছে মাত্র। বেঘরে ঘুমাচ্ছে আহি। রুমের লাইট জ্বালানোতে ঘুমের ঘড়ি কপাল কুঁচকে ফেলল। ঘুমটা আলগা হলেও চোখ খুলে তাকালো না। তবে মনে করার চেষ্টা করলো সে কি স্বপ্ন দেখছিল। কয়েক সেকেন্ডের ব্যবধানে মনে পড়ে গেল। মনটা আবারও তিক্ততায় ভরে এলো। স্বপ্নে সে হ্যাভেনকে দেখেছে, দুজনের অন্তরঙ্গ মুহূর্তটুকুই স্বপ্নে দেখেছে। সেটা মনে পড়তে তিক্ত হয়ে উঠল। কোথায় যেন শুনেছিল, একজন মানুষ যদি স্বপ্নে নিজেকে কারোর সাথে অন্তরঙ্গ অবস্থায় দেখে তাহলে বুঝতে হবে ভিতরে ভিতরে সে ভীষণভাবে একা। একাকিত্ব তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। কিন্তু আহি তো একা নয়, বরং মা, বাবা, আদরের বোনের সান্নিধ্যে আছে সে এখন। একাকিত্ব ভোগ করার প্রশ্নই আসে না। তাহলে কেন এমন স্বপ্ন সে দেখল? পরক্ষণে ভাবল, এমনটাই তো দেখবে ওই লোকটার সাথে তার কোনো ভালো মুহূর্ত আছে নাকি যে তা দেখবে? ওই লোকটা স্মৃতিচারণ করতে গেলেও বিতৃষ্ণায় বুকটা ভরে যাবে। কপাল কুঁচকে কথাগুলো ভাবতে ভাবতেই অস্ফুট সুরে বলে উঠল, অসহ্য। হ্যাভেনের মুখে মৃদু হাসি ফুটে উঠল। কে বলল শুধু তার অবচেতন মনই এই মেয়েটাকে ভালোবেসেছে? এই মেয়েটার অবচেতন মনও যে তাকে ভীষণভাবে অনুভব করে। সে অনুভূতিতে ঘৃণার পরিমাণ কতটা তা সে ভাবতে চায় না, শুধু বুঝতে চায় ভালোবাসার পরিমাণ কতখানি। এই যে তার উপস্থিতিতে তার বউ বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে অসহ্য শব্দটি উচ্চারণ করল, এতে কি প্রমাণিত হয় না তার বউয়ের অবচেতন মন জেনে গেছে তার উপস্থিতি? ঘুমন্ত শুভ্র কন্যার কপালে গভীর চুম্বন এঁকে দিল হ্যাভেন। চুম্বনের পর মুহূর্তে যতটা শুভ্র, স্নিগ্ধ, মোহময় ছিল, পরবর্তীতে যে ঠিক কতখানি প্রতিকূল মুহূর্তের সৃষ্টি করবে তা ছিল অভাবনীয়।